আকাশ যখন মেঘে ঢাকা কিংবা ভরা তারায়, নানান রকম কল্পনারা ভিড় করে সব দাঁড়ায়। সবাই কেমন গল্প বলে পাড়িয়ে দিচ্ছে ঘুম। ঠিক তখনই স্বপ্ন দেখায় গল্পের মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা। দেখেছ, আবার গুলিয়ে ফেললাম। শুধু ভালোবাসার মরশুমের বন্ধুরা নাকি, সঙ্গে গল্পের মরশুমের শ্রোতা বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ শনিবার, আর সময় যখন রাত্রি 9:30, তখন তো ব্যাক টু ব্যাক দুখানা ভালোবাসার গল্প নিয়ে চলে আসার সময় হয়ে গেছে। তাহলে চলো আজ কথায় কথায় সময় নষ্ট না করে শুরু করব দুখানা ব্যাক টু ব্যাক ভালোবাসার গল্প। কি এই কনসেপ্টটা তোমাদের ভালো লাগছে তো? দুটো করে গল্প, তাও আবার শনিবার রাত্রি 9:30। কেমন লাগছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। যারা নতুন বন্ধু, যারা প্রথমবার আমাদের চ্যানেলের গল্প শুনছো, তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই কমেন্ট চাই। সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্টও করলাম। আর তোমরা জানো তো, আমাদের আরও একটা চ্যানেল ভালোবাসার মরশুম, যেখানে আমরা প্রত্যেক মঙ্গলবার দুপুর 3:30 আর প্রত্যেক শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে হাজির হই। কি গল্প শুনতে ভালোবাসো? তাহলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও। লিংক দেওয়া রইল এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আজকের প্রথম গল্প অন্তরার লেখা আলো আমার আলো। গল্প পাঠে রয়েছে অন্তরা নিজেই, আর অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে আমি তোমাদের বন্ধু প্রীতম তো আছি। সঙ্গে রয়েছে সায়ন এবং অনিন্দিতা। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম গল্প, আলো আমার আলো। বোলপুর শহর পেরিয়ে টোটোটা যখন মেঠো রাস্তাটা ধরল, চারপাশের ভিড়টা যেন এক নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। দুপাশে ঢেউ খেলানো সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে দু একটা মাটির বাড়ি, ছোট্ট একটা প্রাইমারি স্কুল, আর মাথার ওপর ডানা মেলা খোলা আকাশ। এই রাস্তাটাই সোজা গিয়ে মিশেছে রায়পুর গ্রামে। রায়পুর শহর থেকে খুব বেশি দূরে নয়, খুব যে প্রত্যন্ত তাও বলা চলে না। বেশ শান্ত পরিচ্ছন্ন একটা গ্রাম। সকালে এখানে পাখির ডাকে ঘুম ভাঙে, আর পড়ন্ত বিকেলে পুকুর পাড়ে জমে ওঠে খুদেদের ক্রিকেটের আসর। পাকা রাস্তা, বিদ্যুৎ, সব সুবিধাই আছে। তাও মাটির যে আসল গন্ধটা এখানে আজও টিকে আছে। আর হ্যাঁ, গ্রামের মাথায় বসানো ওই নতুন টাওয়ারটার জন্য ইন্টারনেটটাও কিন্তু শহরের চেয়ে দুর্দান্ত চলে। গ্রামের ভেতরের আঁকা বাঁকা রাস্তাটা যেখানে এসে শান্ত পুকুরটার গায়ে থমকে দাঁড়িয়েছে, ঠিক সেখানেই দোতলা বাড়িটা। পুরনো দিনের গড়ন, কিন্তু বেশ যত্ন নিয়ে সারানো। নিচের তলাটা একেবারে দুধ সাদা, আর ওপরের তলাটা হালকা হলুদ। সামনে ছোট্ট একটা উঠোন, আর এক কোণে থোকা থোকা ফলে ভরে থাকা একটা কামরাঙা গাছ। দোতলার বারান্দার গ্রিল বেয়ে তরতরিয়ে উঠেছে সবুজ মানি প্ল্যান্ট। এই সুন্দর বাড়িটার একতলাটাই এখন খালি আছে। আজ সকালে সেই বাড়ির সামনেই একটা ছেলে এসে দাঁড়ালো, হাতে বড় একটা ট্রলি ব্যাগ, কাঁধে ছবি আঁকার কাঠের বাক্স। নাম অভিষেক। বন্ধু মহলে সবাই অভি বলেই চেনে। পেশায় কর্পোরেট চাকরিজীবী, সারাদিন কম্পিউটারে ওয়ার্ক ফ্রম হোম, আর রাত নামলেই ক্যানভাসে রঙের খেলা। নতুন একটা আর্ট প্রজেক্টের কাজে টানা 3 মাসের জন্য এই গ্রামে আসা। বাড়িটা যার, তিনি আবার অভির বন্ধু সায়নের মাসি। কলকাতায় থাকেন, মাঝে মধ্যে উইকেন্ডে একটু হাওয়া বদল করতে এখানে আসেন। অভি দরজার পাশে থাকা কলিং বেলটা প্রেস করলো। কি গো মাসি, চিনতে পারছো? এক মুখ হাসি নিয়ে দরজা খুলেছে মাসি।
আরে অভি, এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তোমাকে চিনতে পারবো না? আমাদের সায়নের বন্ধু বলে কথা। সকাল থেকে তোমার জন্যই তো অপেক্ষা করে আছি। হ্যাঁ, সায়ন আমার খুব ভালো বন্ধু, একেবারে ছোটবেলার। ওই দেখেছো, তোমাকে দরজাতেই দাঁড় করিয়ে রেখেছি। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বাইরে যা রোদ, মুখটা একেবারে শুকিয়ে গেছে গো তোমার। ট্রেন কি অনেকটা লেট ছিল? হুম, তা প্রায় ঘন্টা খানেক তো হবেই। আহা, আগে জানলে তো স্টেশন থেকে তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করতে পারতাম। ইস। সুচিত্রা মাসি অভিকে সাথে নিয়ে একতলার ঘরটায় ঢুকলো। বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর, মাঝখানে কাঠের একটা খাট, একপাশে কাজের জন্য রাখা টেবিল আর চেয়ার। জানলাটা খুলতেই এক ঝলক ঠান্ডা হাওয়া একেবারে হুড়মুড় করে ঢুকে পড়ল ঘরে। এই এই তোমার ঘর, দেখো তো পছন্দ হয় কি না। কালই আমি সব ঝাড়পোঁছ করিয়ে রেখেছি। আর ওই ওই টেবিলটা, ওটা তোমার জন্যই রাখা। শুনলাম তুমি রাত জেগে ছবি টবি আঁকো, ওটা কাজে লাগবে। চারপাশটা মুগ্ধ নয়নে একবার দেখলো অভি। সত্যি খুব সুন্দর ঘরটা। আহ, কি ভালো হাওয়া! অসাম মাসি, এক কথায় দারুণ। জানলাটা খুলতেই কি দারুণ আলো আসছে গো ঘরে। দক্ষিণ পূর্ব খোলা ঘর তো আলো আসবেই। আর ছবি আঁকার জন্য এই ঘরের আলো না একেবারে পারফেক্ট। তোমার কোনো অসুবিধা হবে না, দেখো। সত্যি খুব নিশ্চিন্ত হলাম মাসি। আর আর হ্যাঁ, তুমি তো জানোই আমি কলকাতায় থাকি, শুধু ছুটির দিনে আসি। ওই একটু দেখাশোনা করার জন্যই আর কি। ওপরের তলাটা সেই জন্য তালা দেওয়াই থাকবে। তুমি নিচটা নিজের মতো করে সামলে নিয়ে থেকো, কেমন? হ্যাঁ মাসি, সায়ন আমাকে বলেছে তুমি এখানে থাকো না, কলকাতায় থাকো, শুধুমাত্র ছুটি ছাটা দেখেই আসো। ও আমায় সব বুঝিয়ে বলেছে। তুমি একদম চিন্তা করো না, কেমন? আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা, ঠিক আছে। তুমি হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও। ফ্রিজে ঠান্ডা জল রাখা আছে। আর হারানের মা রোজ দুবেলা কাজ করে দিয়ে যাবে, ওকে বলা আছে। রান্না তো তুমি বলেছো নিজে করব। আর বাজার দোকান, ও নিয়ে তুমি চিন্তা করো না মাসি, আমি আসার সময় বাজার দোকান সব দেখে এসেছি। আমার কোনো অসুবিধে হবে না, ডোন্ট ওয়ারি। আচ্ছা যাক, তাহলে তো ভালোই হলো। শোনো, আমি এবার ওপরে যাই, ব্যাগটা গুছিয়ে নিই। বিকেলে ট্রেনেই আমাকে কলকাতায় ফিরতে হবে। হ্যাঁ। ওহো, আজই ফিরে যাবে তুমি? হ্যাঁ গো, কলকাতায় হাজার একটা কাজ পড়ে আছে। তোমাদের মেসোমশাইয়ের অফিস, টুকুনের স্কুল, আমার স্কুল। ও হ্যাঁ, এই যে এই যে তোমার চাবিটা এই টেবিলেই রেখে গেলাম, কেমন? আর কিছু দরকার লাগলে পাশের বাড়ির কাকুকে একবার বলো, বা আমাকে ফোন করো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চাবিটা রেখে দিচ্ছি। আর তুমি এক কাজ করো, তুমি আমায় ওই ওনার ফোন নাম্বারটা টেক্সট করে দিও, কেমন? সুচিত্রা মাসি ঘাড় নেড়ে ওপরে চলে গেল। নিস্তব্ধ ঘরটাতে অভি এখন একদম একা। জানলা দিয়ে পুকুর পাড়ের মিষ্টি হাওয়া এসে ওর চুলগুলো ছুঁয়ে যাচ্ছে। বাইরের কামরাঙা গাছটার পাতায় রোদের ঝিকিমিকি। আগামী 3 মাসের জন্য এই শান্ত কোণটাই অভির নতুন ঠিকানা। অভি টেবিলের ওপর ব্যাগটা রেখে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন রোদের খেলা আর অচেনা এক শান্ত নিস্তব্ধতা। অভির দিনগুলো বেশ নিজের মতোই কাটছিল। ছোটবেলা থেকেই হস্টেলে থাকার অভ্যাস, তাই একা একা রান্নাবান্না করে নেওয়াটা কোনো ব্যাপারই নয়। বিটেক পাশ করার পর লকডাউনের সময় থেকেই চাকরিটা পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম। স্টার্ট আপ কোম্পানি, কাজের চাপ কম, মাইনে মধ্যম মানের হলেও পরিবেশটা বেশ শান্ত। সবচেয়ে বড় কথা, অভির যেই আঁকাআঁকির শখটা ওর বস ভীষণ অ্যাপ্রিসিয়েট করে। অভি আপাতত চাকরি আর নিজের এই আর্ট প্রজেক্ট এই নিয়েই এগোতে চায়। আজও রাত 9টা বাজতেই অভি ঘরে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে খাতা পেন্সিল নিয়ে বসল। কিন্তু ক্যানভাসে পেন্সিল ধরা হাতটা আটকে যাচ্ছে বারবার। এই গ্রামে আসার পর থেকে আঁকার মতো উপযুক্ত কোনো ভাবনা মাথায় আসছে না। ঠিক তখনই ঝপ করে পুরো ঘরটা অন্ধকার।
হাত থেকে পেন্সিলটা পড়ে গেল ওর। মুহূর্তের মধ্যে বদলে গেল অভির মুখের অভিব্যক্তি। অভি আসলে ছোটবেলা থেকেই একটা মারাত্মক সমস্যায় ভুগছে, নিকটোফোবিয়া। সাধারণ অন্ধকার থেকে যে ভয় পায় মানুষ, এটা ঠিক তেমন নয়, বরং আলো নিভলেই ওর প্যানিক অ্যাটাক শুরু হয়। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে, দরদর করে ঘাম হতে থাকে, বুকটা যেন খালি খালি লাগে, ধরফর করে ওঠে। এক মুহূর্তে অভির কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। সায়নকে তো বারবার জিজ্ঞাসা করেছিল গ্রামে লোডশেডিং হয় কিনা। সায়ন বলেছিল না, তেমনভাবে হয় না। অভি কোনো রকমে হাতড়ে জানলার কাছে গেল। বাইরে তাকাতেই ওর চোখ কপালে উঠল। রাস্তার স্ট্রিট লাইট জ্বলছে, আশপাশের বাড়িগুলোতেও আলো টিমটিম করছে। তার মানে বিদ্যুৎ বিভ্রাট শুধু এই একতলাতেই? টেবিল থেকে ফোনটা খুঁজে বার করে কোনো মতে টর্চটা জ্বালালো অভি। আসলে রাস্তার দিকের জানলাটা খুলে দেওয়া মাত্রই স্ট্রিট লাইটের আলোটা ঘর পুরো ভরিয়ে দিয়েছে। অভি সেই আলোকেই ভরসা করে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল। সুইচ অন অফ করে দেখল, না, কিচ্ছু হচ্ছে না। মাথার ভেতরটা ঝিমঝিম করছে, বুকের ভেতরটা তোলপাড় হচ্ছে। ব্যাগ থেকে মোমবাতিটা বের করে দেশলাই দিয়ে জ্বেলে ফেলল। আর সেই মোমের ছোট্ট হলুদ শিখাটা যেন অন্ধকারের ঘরটায় একটু স্বস্তি এনে দিল। কিন্তু এভাবে তো সারা রাত কাটানো সম্ভব নয়। কাঁপা কাঁপা হাতে সুচিত্রা মাসিকেই ফোন করলো অভি। হ্যালো, হ্যাঁ অভি, বলো। মাসি, আমার আমার ঘরের কারেন্ট চলে গেছে, কিন্তু কিন্তু বাইরে সব বাড়িতে আলো জ্বলছে। সে কি, শুধু তোমার ঘরেই? মেন সুইচটা দেখেছো একবার? হ্যাঁ হ্যাঁ মাসি, সব দেখলাম, কাজ হচ্ছে না, কোনোটাই কাজ করছে না। এখন একটা মোমবাতি জেলে কোনোভাবে বসে আছি। ওহো, বুঝতে পেরেছি, ফিউজের সমস্যা বোধহয়। হ্যাঁ, ফিউজ? এই রে, তাহলে এখন আমি কি করব মাসি? না না, চিন্তার কিছু নেই। শোনো, পাড়ার মোড়ে নীল রঙের ওই বাড়িটা আছে না, ওর ওই পাশেই, প্রাইমারি স্কুলটার পাশেই, হ্যাঁ ওটা অশোক কাকুদের বাড়ি। উনি ইলেকট্রিশিয়ান, খুব ভালো লোক। তুমি ওনাকে একটা ফোন করো, এক্ষুনি এসে দেখে দিয়ে যাবেন উনি। ও আচ্ছা, ঠিক আছে। আমার কাছে তো ওনার নাম্বার নেই মাসি, তুমি যদি... ও দাঁড়াও দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। ফোন করে শুধু বলো যে সুচিত্রা মাসি নাম্বার দিয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বলছি, কারেন্ট এসে যাবে তো? চিন্তা করো না, উনি কাছেই থাকেন, এক্ষুনি চলে যাবেন। ফোনটা কেটে গেল। বাইরে তখন রায়পুর গ্রামের অন্ধকার রাত, একেবারে নিশ্চুপ। একতলার সেই ছোট্ট ঘরটায় সামান্য একটা মোমবাতির আলো মাত্র। অভির ফোনে এবার একটা মেসেজ ঢুকল। সুচিত্রা মাসি নম্বর পাঠিয়েছে। অভির হাত ঘামছে, তবুও মনের জোরে ফোনটাও করল। ওপাশ থেকে একটা ভারী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, অশোকবাবু? হ্যাঁ, আমি অভি বলছি। ওই রায়পুরে এই দোতলা বাড়িটা, মানে সুচিত্রা মাসির বাড়ি, ওনার বাড়ির একতলায় থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুধু আমার ঘরেই কারেন্ট নেই, বাইরে তো দেখছি সব জায়গায় লাইট জ্বলছে। হ্যাঁ, ও, আপনি আসতে পারবেন না? কিন্তু সুচিত্রা মাসি যে বলল আপনি... হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, লোক পাঠাচ্ছেন? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পাঠান প্লিজ, আমার আবার অন্ধকারে একটু টেনশন হয়। হ্যাঁ, ওই কাজেরও তো একটু ক্ষতি হচ্ছে, আসলে খাতাপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিন, আমি অপেক্ষা করছি, কেমন? ঠিক আছে, রাখছি, আপনি একটু তাড়াতাড়ি পাঠান প্লিজ। ফোনটা কেটে দিল অভি। ঘরটা আবার চুপচাপ। মোমবাতির আলোয় ঘরের দেওয়ালে অভির ছায়াটা বড় হয়ে পড়ছে। বাইরে পুকুর পাড় থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। অভি দরজার দিকে তাকিয়ে বসে আছে। 10 মিনিট। এই 10 মিনিট ওর কাছে 10 ঘন্টার মতো লম্বা মনে হচ্ছে। তখনও 10 মিনিট হতে 2 মিনিট বাকি। মোমবাতিটা প্রায় অর্ধেক হয়ে গেছে। অভি দরজার দিকে তাকিয়েছিল। হঠাৎ ঠক ঠক শব্দ হলো। অভি দ্রুত গিয়ে মোবাইলের টর্চটা জ্বালিয়ে দরজাটা খুলে দিল।
আর দরজা খুলেই টর্চের আলোটা একেবারে সামনের মানুষটার মুখের ওপর ফেলল। আর যাকে দেখল তাকে দেখে তো অভির মুখটা হাঁ হয়ে গেল। দরজার ওপারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বয়স 20-22 হবে, গায়ের রংটা শ্যামবর্ণ, কিন্তু মুখে এমন একটা আলো যে অন্ধকারেও তার চোখ ধাঁধিয়ে দেয়। লম্বা চুলটা কোনো রকমে খোঁপা করা, কপালে বিন্দু বিন্দু ঘাম, হাতে একটা ছোট্ট টুল বক্স আর একটা টর্চ। অভি ছবি আঁকে, অনেক মুখ এঁকেছে, দেখেছে, কিন্তু এই মুখটা একটু অন্যরকম, একেবারে ছবির মতোই। মুখের প্রত্যেকটা ফিচার যেন কেউ স্কেল আর পেন্সিল দিয়ে মেপে মেপে তৈরি করেছে। চোখ দুটো বড় বড়, নাকটা টিকালো, ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল। টর্চের আলোয় মুখটা যেন আরো ফটোজেনিক লাগছে। এদিকে মেয়েটা যেন কিছু একটা বলে যাচ্ছে, অভির কানে ঢুকছে না। ওর শুধু মনে হচ্ছে ও ভাসছে। এই গ্রামে আসার পর থেকে প্রথমবার মনে হলো ছবি আঁকার একটা অনুপ্রেরণা বোধহয় পাওয়া গেল। মেয়েটা এবার বেশ জোরে বলে উঠল, এই যে আপনি কালা নাকি? কখন থেকে বলেই যাচ্ছি, সরুন, ঘরে ঢুকবো। এতক্ষণে অভির সম্বিত ফিরল, দ্রুত টর্চটা নামিয়ে নিল। হ্যাঁ, না, হ্যাঁ, মানে সরি সরি, আপনি এই রাত্রিবেলা কে? মানে এখানে এখন বাড়িতে তো মাসি নেই, আমি এই বাড়িতে ভাড়া থাকি। আসলে আমার ঘরে আলো জ্বলছে না তো, তাই জন্য। আরে তাই জন্যই তো আমি এসেছি। আপনি না সরলে আমি ঘরে ঢুকবো কি করে? কি করে দেখবো যে কেন আলো জ্বলছে না? আপনি দেখবেন কেন আলো জ্বলছে না? বোঝো। আপনি দেখবেন মানে কি বলছেন আমি বুঝতে পারছি না ঠিক। আরে না বোঝার কি আছে? আরে বাবা, আপনিই তো বাবাকে ফোন করেছিলেন। আপনার বাবাকে? আমি? হ্যাঁ, অশোক দত্ত, ওই মোড়ের মাথায় নীল রঙের বাড়িটা আমাদের। বাবার শরীরটা ভালো নেই, তাই এসব ছোটখাটো কাজ আমিই করছি। আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। তাহলে আপনি ইলেকট্রিকের কাজ করেন? কেন, আপনার আপত্তি আছে? না, আপত্তি থাকলে অন্ধকারেই বসে থাকুন, আমি চলে যাচ্ছি। আরে না না না, তাই বলিনি। আসলে মহিলা ইলেকট্রিশিয়ান তো কোনোদিন দেখিনি, তাই আর কি। শুনুন মশাই, কারেন্ট কখনো না ছেলে মেয়ে বিচার করে শক দেয় না। তা তো ঠিক। যখন দেওয়ার হয় তখন দিয়ে দেয়। হুম, কি ভাবেন বলুন তো? না, মেয়ে মানে কোনো যোগ্যতা নেই? না, না, না। মেয়ে মানে শুধুই রান্না করবে, বাসন মাজবে, ঘর মুছবে। আহা না না, আমি তা কখন বললাম? বলেননি, কিন্তু মিন করতে তো চেয়েছিলেন। সরুন, আমাকে দেখতে দিন কি হয়েছে। আচ্ছা, নিন। মেয়েটা অভিকে এক প্রকার ঠেলেই ভেতরে ঢুকে পড়ল। টুল বক্সটা মাটিতে রেখে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল। টর্চটা মুখে চেপে ধরে স্ক্রু ড্রাইভারটা হাতে নিল। অভি একটু ইতস্তত করে বলে উঠল, বলছিলাম কি, না মানে আপনি এসব করছেন ভালো, বলছি পারবেন তো? মেয়েটা ঘাড় ঘুরিয়ে অভির দিকে তাকালো, চোখে রাগ। টর্চের আলোয় ওর চোখ দুটো জ্বলছে। আমি পারবো কি পারবো না সেটা আমার কাজ দেখে বিচার করবেন। আমি ছেলে না মেয়ে সেটা দেখে নয়। একটা মেয়েকে হাতে স্ক্রু ড্রাইভার ধরতে দেখেই আপনার মাথায় প্রশ্ন চলে এলো, তাই না? শুনুন, এখানে আপনার মুখ দেখতে আসিনি, আমি কাজ করতে এসেছি। তাই অযথা জ্ঞান না দিয়ে এই নিন টর্চটা ঠিক করে ধরুন, দিয়ে চুপ করে দাঁড়ান। আচ্ছা, না হলে এই বাড়ির মতো না আপনার মাথার ফিউজটা আমি উড়িয়ে দেব। না না না, ঠিক আছে, করুন করুন, আপনি করুন। টর্চটা জ্বালিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে অভি, কিন্তু মনটা সুইচ বোর্ডে নেই। বারবার ওর হাত কেঁপে আলোটা সরে যাচ্ছে সুইচ বোর্ড থেকে, সোজা গিয়ে পড়ছে মেয়েটার মুখের ওপর। আসলে অভি মুখটা একটু স্ক্যান করছে আর কি, ভালো করে দেখে মাথার ভেতর স্মৃতিতে ধরে রাখতে চাইছে। এই আলো আঁধারিতে মুখের যে কাট, চোখের যে গভীরতা, সেটা না দেখলে ও তো কিছুতেই ছবি আঁকতে পারবে না। এদিকে বারবার আলো সরে যাওয়াতে কাজ করতে অসুবিধা হচ্ছে মেয়েটার। স্ক্রু ড্রাইভার খুলতে গিয়ে বারবার অন্ধকার হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকালো। আরে আরে কি করছেনটা কি? টর্চটা কি আমার মুখ দেখার জন্য চালাতে বলেছি? আরে বোর্ডের উপর ধরুন। না না, মানে হ্যাঁ ধরছি ধরছি ধরছি। কোথায় ধরছেন? আলো তো আমার চোখে মারছেন। না, আমি কি এখানে ফিউজ ঠিক করতে এসেছি না ফটোশুট করতে এসেছি? সরি সরি সরি, আসলে হাতটা একটু কেঁপে যাচ্ছে। হ্যাঁ বুঝেছি, হাত কাঁপছে না মন কাঁপছে সেটা আমি বুঝতে পারছি। না। ঠিক করে ধরুন।
একবার বোর্ডের ওপর, একবার আমার মুখের ওপর। আপনি কি টর্চ নিয়ে আমায় খেলা দেখাচ্ছেন? না 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 না, আসলে আলোটা না ওই আসল নকল কিছু নেই। আপনি যদি ভেবে থাকেন এভাবে আলো ফেলে আমাকে ইমপ্রেস করবেন, না। তাহলে ভুল ভাবছেন। আহা, আলোটা বোর্ডে স্থির করে ধরুন, নইলে আমি কিন্তু এই অন্ধকারেই আপনাকে রেখে চলে যাব। আরে না, এই তো ধরেছি, এই দেখুন। মিনিট 10 মধ্যেই আলো চলে এলো। টপ করে জ্বলে উঠল টিউবলাইট। মেয়েটা হাত ঝেড়ে ভালো করে মুছে নিয়ে ওড়নাটা ঠিক করে নিল। তারপর অভির দিকে তাকালো। হো, শান্তি, হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, জ্বলে গেছে, হয়ে গেছে। ফিউজটাই গেছিল, ঠিক করে দিয়েছি। নিন 150 টাকা দিন। 150? হ্যাঁ, এমনিতে পাড়ার লোক হলে আমি 100 টাকাই নিই, কিন্তু রাত হয়ে গেছে। তার উপর আপনি প্রচুর ভাট বকেছেন, তার জন্য 50 টাকা বেশি। এবার আর থাকতে পারলো না অভি। পুচকি একটা মেয়ে, কিন্তু কথায় দারুণ ঝাঁঝ। মানিব্যাগ থেকে টাকাটা বের করে ওর হাতে দিল। টাকাটা নিয়ে মেয়েটা দরজার দিকে এগিয়ে গেল। অভি দ্রুত বলে উঠল, বলছিলাম কি, ওই মাসি যদি জিজ্ঞাসা করেন কে এসেছিল, কি বলবো? মানে ওই আপনার নামটা কি বলবো? মেয়েটা সামান্য বাঁকা হেসে ওর দিকে তাকালো। হাহ, শুধু শুধু বেকার অজুহাত না দিয়ে ডাইরেক্ট নাম জিজ্ঞাসা করলেই তো পারতেন। আমার নাম আলোলিকা, আলোলিকা দত্ত। আলো? আগে না, আলোলিকা। হ্যাঁ, আলো বলেও অনেকে ডাকে, তবে যারা আমার পরিবারের কাছের তারাই। আপনার কাছে আমি আলোলিকা। হ্যাঁ, আলো। না, আলোলিকা। আর শুনুন, আমি শুধু ফিউজ ঠিক করি না, আমি ফ্যান, লাইট, মিক্সার, হিটার, মোটর ওয়্যারিং সব সারাই। আর হ্যাঁ, নতুন কানেকশনও করি। ও আচ্ছা, ঠিক আছে আলো। হ্যাঁ, আলোলিকা। হ্যাঁ, ওই হলো। আমার নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, দিন দিন দিন। 9832548219। আর ঠিকানা তো জানেনই, মোড়ের মাথায় নীলবাড়ি। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করলে পেয়ে যাবেন। রাত 8টার পর ফোন করলে আমি ধরবো না। আচ্ছা ঠিক আছে, সেভ করে নি। আলো। এতগুলো কথা একসঙ্গে কতটা শুনলো অভি জানা নেই, তবে ফোন নাম্বারটা ঠিকঠাক সেভ করলো। কিন্তু সেভ করতে করতেই মনে মনে বলল, বাবারে বাবারে, মেল ট্রেন? না না না, অ্যাডভার্টাইজমেন্ট। যাদের বাড়ি প্রথম কাজ করতে যাই তাদেরকেই বলে আসি। আপনাদের এই বাড়িতে আমি তো অনেকবার এসেছি। হ্যাঁ। ওই সুচিত্রা কাকিমা দেখেছেন কাজের জন্য, কিন্তু আপনি তো কোনোদিন আমায় দেখেননি। না। তাই একটু অ্যাডভার্টাইজমেন্ট করে গেলাম। ঠিক আছে, আসি। হ্যাঁ, দারুণ মার্কেটিং স্কিল। কথাটা বলে একেবারে আলোর গতিতে ঘর থেকে বেরিয়ে গেল আলোলিকা। অভি খানিকটা অবাক হয়ে, খানিকটা হাসি মুখে দাঁড়িয়ে রইল। ওর হাতের টর্চটা কিন্তু এখনো জ্বলছে, অথচ ঘরের টিউবলাইটও জ্বলছে। বাইরে রায়পুরের রাতটা এখন অভির কাছে বেশ উজ্জ্বল। টেবিলের ওপর খাতাটা খোলা পড়ে আছে। আজ আর টপিক খুঁজতে হবে না, অভি জানে ও কি আঁকবে। আলোলিকা চলে যাওয়ার পর ঘরটা চুপচাপ, কিন্তু মনটা নয়। খাতাটা টেনে নিল অভি, পেন্সিলটা হাতে নিল। এতদিন বাদে আঁকার মতো কিছু একটা পেয়েছে। আঁকতে শুরু করলো। প্রথমে মুখের আদল, ঠিক গোলাকার নয়, ডিম্বাকার। তারপর চোখ, বড় বড় দুটো চোখ টর্চের আলোয় একেবারে ঝলমল করছিল। কিন্তু খানিকটা আঁকার পরেই ও কনফিউজড হয়ে গেল। না, চোখ দুটো কিছুতেই পারফেক্ট হচ্ছে না। একটা বড় হচ্ছে, একটা ছোট, আর নাকটা আঁকতে পারছে না। ধুস, ওই একবার একটুখানি দেখে কি আর ছবি আঁকা যায় নাকি? অভি পেন্সিলটা ফেলে দিল। খাতার ওপর আলোলিকার অসম্পূর্ণ মুখটা পড়ে আছে। মনে মনে ভাবল, বেশ সামনে দাঁড় করিয়ে ছবিটা আঁকা যেত, তাহলে কত ভালো হতো। একবার বললে মেয়েটা আসবে না? ও তো ইলেকট্রিশিয়ান, মডেল তো নয়। আবার ভাবলো, ওই ঝাঁঝালো মেয়েটা যদি শোনে ওকে সামনে বসিয়ে ছবি আঁকতে চায়, তাহলে কি বলবে? খাতাটা বন্ধ করলো না অভি, কিন্তু টেবিল ল্যাম্পের নিচে একটা অসম্পূর্ণ মুখ, একটা অসম্পূর্ণ আলোর গল্প নিয়ে বসে রইল। এরপর কেটে গেছে আরো 2 দিন। অভির কোনো কাজেই মন নেই। খাতার দিকে তাকিয়ে বসে থাকে, ছবিটার দিকে তাকিয়ে থাকে। না, হচ্ছে না। চোখ হচ্ছে তো নাক হচ্ছে না, নাক হচ্ছে তো ঠোঁট হচ্ছে না। কেন এমন হচ্ছে? এর আগে তো কখনো হয়নি। একবার দেখেই তো কত মুখ এঁকে দিয়েছে অভি। কি করবে এখন? আচ্ছা, মেয়েটাকে কি ফোন করবে? কিন্তু কি বলবে? কোনো একটা
কাজের বাহানায় ডাকবে? কিন্তু বাড়িতে তো কোনো কাজই নেই, আলো পাখা সব ঠিকঠাক চলছে। একবার টেবিল ল্যাম্পটা দেখলো, না ঠিক আছে। তারপর রান্নাঘরের দিকে চোখ গেল, রান্নাঘরের তাকে রাখা মিক্সচার গ্রাইন্ডারটা। মনে মনে ভাবলো, আচ্ছা যদি হঠাৎ করে মিক্সিটা খারাপ হয়ে যায় তাহলে তো সারাতে আসতেই হবে ওকে। কিন্তু হঠাৎ করে মিক্সি খারাপ হয়ে যাবে কেন? আচ্ছা মিক্সি নিজে থেকে খারাপ না হয়ে যদি তাকে খারাপ করে দেওয়া হয়? মাথায় একেবারে দুর্বুদ্ধি কিলবিল করে উঠল অভি। ছুটল রান্নাঘরে। কি করলো? এক টানে মিক্সির তারটা টেনে ছিঁড়ে ফেললো, প্লাগটা খুলে ভেতরটা একটু নাড়াচাড়া করে দিল, তারপর মিটিমিটি হাসতে থাকলো। ফোনটা হাতে তুলে, হ্যালো, আলো। বিকেল তখন 4টে। দরজায় আবার শব্দ। দরজা খুলতেই আলোলিকা। কি হয়েছে? ফোনে কি সব বললেন মিক্সি চলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন না আসুন না, ভেতরে আসুন। হঠাৎ করেই চলছে না, দেখুন না। সকালেও চলছিল, করে হঠাৎ করে আওয়াজ হলো, ব্যাস সব বন্ধ। হ্যাঁ, সকালে চলছিল আর বিকেলে চলছে না? না আপনার মতো নাকি? মানে? মানে তারটা দেখেছেন? হুম, দেখেছি তো। এটা তো কাটা। ওমা, তাই নাকি? এ বাবা, কি করে কাটলো? হ্যাঁ, কি করে কাটলো সেটা আপনিই ভালো বলতে পারবেন। এসব ঝুট ঝামেলার কাজ কতক্ষণ লাগবে কে জানে। দেখুন না একটু, যদি ঠিক করা যায়। আসলে খুব প্রয়োজনীয় জিনিস কি না, একা থাকি, বুঝতেই পারছেন। খুব প্রবলেমে পড়ে যাব, রান্না করতে পারবো না তো। দেখছি দেখছি, টুল বক্সটা এদিকে দিন তো। এটা? হ্যাঁ, ওটা ছাড়া কোনটা? ঠিক আছে, এই নিন। মিক্সিটা নিয়ে একেবারে মেঝেতে বসে পড়লো আলোলিকা। তারটা জোড়া লাগাচ্ছে। অভি পেছনে দাঁড়িয়ে আছে। আবার সুযোগ, ভালো করে দেখছে। হ্যাঁ, ঠোঁটের নিচের তিলটা, ভ্রুটা কতটা বাঁকা। আলোলিকা এবার ঘাড় না ঘুরিয়েই বলল, আবার? আবার? আবার কি? আবার স্ক্যান করছেন? সেদিন টর্চ দিয়ে আর চোখ দিয়ে? না না না, মানে আমি দেখছিলাম আপনি কিভাবে সারাচ্ছেন। মিক্সি সারাচ্ছি হাত দিয়ে, মুখ দিয়ে তো নয়। মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? না মানে আপনার কাজটা খুব নিখুঁত, তাই দেখছিলাম যে। হ্যাঁ, কাজ আমার তো নিখুঁত, কিন্তু তার ছেঁড়ার ধরনটা একদমই নিখুঁত নয়। কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, ছিঁড়ে ফেলেছে? কে ছিঁড়বে? সেটা যিনি ছিঁড়েছেন তিনিই জানেন। শুনুন, মিথ্যে বলে ডাকার জন্য আপনার 100 টাকা ফাইন। ফাইন? হ্যাঁ, মিক্সি সারানোর 100 আর মিথ্যে বলার 100, মোট 200। 200? হ্যাঁ, আর এরপর থেকে যদি সত্যি সত্যি কিছু খারাপ হয় তবেই ফোন করবেন। ভুলবশত বা জোর করে কেউ যদি তারটার ছিঁড়ে দেয় তা জুড়তে কিন্তু আমি আসবো না। আসবেন না? না। হুম। রেগে মেগে তারটা জোড়া লাগিয়ে চালিয়ে দিল মিক্সিটা। ভোঁ করে আবারও চলতে শুরু করলো। সন্ধেবেলা আবারও ছবি আঁকতে বসেছে অভি। খানিকটা হয়েছে, চোখ দুটো আগের থেকে ভালো, নাকটাও হয়েছে, কিন্তু ঠোঁটের কাজটা হচ্ছে না। বারবারও চেষ্টা করছে, কিন্তু ওই বাঁকা হাসিটা হচ্ছে না। কিন্তু চোখটা বন্ধ করলে ছটপটে চোখ দুটো মনে পড়ছে। সেদিনের রাগ, আজকের বিরক্তি, টুল বক্স হাতে নিয়ে বসে থাকা। যতবার চোখ দুটো মনে পড়ছে ততবার অভির ঠোঁটে হাসি ফুটে উঠছে। কেমন একটা ভালো লাগা, শরীর মন একেবারে ছেয়ে যাচ্ছে। এমনটা তো এর আগে কখনো হয়নি। এর আগে কত মুখ এঁকেছে অভি, মডেলকে সামনে বসে এঁকেছে, কিন্তু কারোর জন্য এমন কিন্তু লাগেনি। কারোর মুখ মনে করতে গিয়ে বুকের ভেতরটা ধুকপুক করে ওঠেনি। চোখ খুলল অভি, খাতার দিকে তাকালো। অসম্পূর্ণ মুখটা এখনো ওর দিকেই তাকিয়ে আছে, ঠোঁটের জায়গাটা ফাঁকা। অভি বিড়বিড় করে বলল, আলোলিকা, একেবারে আলোর মতো। বাইরে হাওয়া দিচ্ছে। রায়পুরের ভাড়া বাড়ির একলা ঘরে একটা ছেলে অসম্পূর্ণ একটা ছবি নিয়ে বসে আছে, আর ছবির ভেতর থেকে একটা মেয়ে আস্তে আস্তে ওর পুরো মনটা দখল করে নিচ্ছে। সকাল সকাল মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করছিল অভির। আজ আবার রবিবার, কাজের তেমন চাপ নেই, তাই বেরিয়ে পড়েছে ওই নীল বাড়িটার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কখন যে এসেও পড়েছে বুঝতেই পারেনি। নীল রঙের দোতলা বাড়ি, ওপরের জানলায় একটা লাল পর্দা।
কিন্তু এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাটা উচিত তো নয়। তাছাড়া মেয়েটা বাড়িতে আছে কিনা তাও জানে না। তবুও কেন জানে না, ওপরের জানলাটার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েই রইল। ভাবছে কোনো একটা অজুহাতে ওই বাড়িতে ঢুকবে কি না। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ কানের কাছে ভেসে এলো একটা চিৎকার। এই যে, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? চমকে পিছন ফিরে তাকালো অভি। আলোলিকা, হাতে বাজারের ব্যাগ, সবে ফিরছে বোধহয়। অভি একেবারে কনফিউজড, কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ, না মানে আমি ওই এদিকে এসেছিলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ। তা আমার বাড়ির দিকে তাকিয়ে হাঁ করে কি দেখছিলেন? না না না, আসলে বাড়িতে ওই একটা জিনিস না চলছে না। চলছে না? না আবার? হ্যাঁ সেদিন তো মিক্সি চলছিল না, হ্যাঁ, আজ আবার কি? আজ আজ ওই হোল্ডারটা, হ্যাঁ হোল্ডারটা জ্বলছে না। হোল্ডার তো জ্বলেও না। না না, হোল্ডারে আলো লাগালে আলো জ্বলে। ওই আলোটা 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 ওই আলোটা জ্বলছে না। আলো জ্বলছে না? না না, আলো জ্বলছে না। আলোরিকা একটু ভ্রু কুঁচকালো, অভির দিকে দেখলো। ছেলেটার মুখ দেখে বোঝা যাচ্ছে এ নিশ্চয়ই ডাহা মিথ্যে বলছে। হুম, জ্বলছে না। না জ্বলছে না বলেই ভাবলাম আপনাকেই বলি। কিন্তু এখন তোমার সময় নেই। সময় নেই? না, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো তো। আহা গো, জল খাবেন? না না না, ঠিক আছে। রবিবার না, হ্যাঁ। পার্কে যাব। ও পার্ক? হ্যাঁ, ফেরার সময় যাব বিকেলের দিকে। আমার দেরি হয়ে যাবে তো, তখন তো আবার অন্ধকার হয়ে যাবে। না, তার আগেই যাব। আচ্ছা ঠিক আছে। বয়ফ্রেন্ডের কথাটা আলোলিকা ইচ্ছে করেই বলেছে। ছেলেটার মতিগতি সুবিধার মনে হচ্ছে না। দুদিন ধরে টর্চের আলো ফেলছে মুখে, মিক্সির তার ছেঁড়া, এখন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। যদি প্রপোজ করে বসে, তার আগেই সাবধানতা অবলম্বন করলো আর কি। কথাটা শুনে অভির মুখটা আবার একটু কালো হয়ে গেছে। তা বলছিলাম কি, ওই আপনার বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আপনার কোনো অসুবিধা আছে? এমা না না, অসুবিধে কেন থাকবে। ঠিক আছে, তাহলে ওই বিকেলে আসবেন। সরুন, হ্যাঁ, রাস্তাটা ছাড়ুন। হাঁ করে তাকিয়েই আছে। অসভ্য লোকজন সব রাস্তার মাঝে দাঁড়িয়ে গজগজ করতে করতে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকে গেল আলোলিকা। অভি দাঁড়িয়ে রইল নীল বাড়িটার সামনে। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, আমার আলোটা তো জ্বলবে না। মুখের ভেতরটা কেমন যেন ভারী। বাড়িতে এসে গুম হয়ে বসে রইল। রান্না করলো না। দুপুরে মানে রবিবারের দুপুরে জলমুড়ি খাবে বলে ঠিক করেছে। বুঝতে পারছো অবস্থা কতটা খারাপ? আরে ওই বয়ফ্রেন্ড, ওই শব্দটা শোনার পর থেকেই মন খারাপ হয়ে গেছে তো। কেন নিজেই জানে না। একটা মেয়ের তো বয়ফ্রেন্ড থাকতেই পারে, তাতে ওর কি, কিন্তু ওর যে কি বুঝতে পারছে না। আসলে বোধহয় বিশ্বাস করতে পারছে না। আঁকতে বসে আজ আর আলোলিকার মুখটা মনেও আনছে না, বরং মায়ের কথা মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ছে, বড্ড কান্না পাচ্ছে। এই করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে খেয়াল করেনি। এদিকে সেই হোল্ডার খারাপ করা হয়নি তো, সকাল থেকে যেমন ছিল তেমনিই আছে, দিব্যি জ্বলছে। ঠিক 4:30 কলিং বেল। দরজা খুলল অভি, বাইরে দাঁড়িয়ে আলোলিকা। চলুন দেখি কোন হোল্ডারটা খারাপ, চলুন। না ঠিক আছে, মানে কিছু খারাপ হয়নি, আপনি আসতে পারেন। মানে সকালে তো বললেন হোল্ডার জ্বলছে না। বললাম তো, এখন ঠিক হয়ে গেছে, কিছু খারাপ হয়নি। ওমা, তাহলে ডেকেছিলেন কেন? খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। খারাপ ছিল, নিজে নিজে ঠিক হয়ে গেল? হ্যাঁ হলো। বাহ, আপনার বাড়ির জিনিসপত্রের তো দারুণ ক্ষমতা। হ্যাঁ ঠিক হয়ে গেল, আপনি এখন আসতে পারেন। আমি অত দূর থেকে এলাম আর আপনি বলছেন চলে যান? না না, আমি চেক করব কোনটা খারাপ ছিল দেখি। বললাম না কিছু হয়নি, কেন বিরক্ত করছেন? আমি বিরক্ত করছি? আপনি সকালবেলা আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আমাকে বিরক্ত করেছেন। বেশ করেছি, এবার যান। শুধু শুধু আমার সময় নষ্ট করছেন আপনি। আমার সময়ের দাম আছে, দিন 200 টাকা দিন। 200 টাকা? কিসের 200 টাকা? আপনি তো কিছুই করেননি। কেন, আমার যাতায়াত খরচ? আপনি ডেকেছেন, আমি এসেছি।
এবার কিন্তু আপনি বেশি টাকা নিচ্ছেন। হ্যাঁ, যাতায়াতের জন্য মোটেই আপনার 200 টাকা খরচ হয় না। ওই দেখা যাচ্ছে আপনার নীল বাড়ি। হ্যাঁ, আমি না সুচিত্রা মাসিকে বলে দেবো, আর আপনার বাবাকেও জানাবো। কাজ তো সেরকম কিছু করেনি না, খালি টাকা আর টাকা, টাকা নেন, শুধু টাকা। কি বললেন? আমি কাজ করি না? না। আমি টাকা নিই? হুম। আপনি জানেন আমি কত কষ্ট করে এই কাজটা করি? একটা মেয়ে হয়ে এই লাইনে কাজ করাটা কত কঠিন। করেন কেন? আর আপনি বলছেন আমি কাজ করি না? না, আমি তো সেটা বলিনি। আপনি সেটাই বলেছেন। না, বলিনি। নিজে তো সারাদিন খাতা পেন্সিল নিয়ে ছবি আঁকেন, বেশ করি। আর একটা মেয়ে রোদে রোদে ঘুরে ঘুরে কাজ করছে, সেটা সহ্য হচ্ছে না? না, হিংসে হচ্ছে, তাই না? আলোলিকা ম্যাডাম, শুনুন, ওভাবে না আমি ব্যাপারটা বলতে চাইনি। থাক আর বলতে হবে না। আপনার টাকা আমার লাগবে না, আমি 200 টাকা আপনাকে দিয়ে যাচ্ছি। আর কোনোদিন ডাকবেন না আমাকে। আচ্ছা ঠিক আছে, ডাকবো না, চলে যান। দড়াম করে একেবারে আলোলিকার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল অভি। আর রেগে মেগে হাঁটতে শুরু করলো আলোলিকা। ঘরের হোল্ডার মানে আলোটা কিন্তু জ্বলছে, তবে অভির মনটা একেবারে অন্ধকার হয়ে গেল। বিকেল 5:30। আলোলিকা আর ওর বেস্ট ফ্রেন্ড সায়ক বসে আছে আলোলিকাদের বাড়ির ছাদে। সায়ক মাঝে মাঝে আলোলিকার ফেক বয়ফ্রেন্ড সাজে। লোকজন বেশি বিরক্ত করলে আলোলিকা সায়ককে নিজের বয়ফ্রেন্ড বলে চালিয়ে দেয়, যেমনটা অভিকেও করেছিল। এদিকে সায়ক সকাল থেকে বারবার ফোন করেছে আলোলিকাকে, ফোনে পায়নি, তাই একেবারে বাড়ি পৌঁছে গেছে। কিরে, তোর ফোনটা সুইচ অফ কেন? সকাল থেকে ফোন করে চলেছি। ওই তো কাজে গিয়েছিলাম, ফোনে তো চার্জ ছিল না, তাই বাড়িতে চার্জে বসিয়ে বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বাড়িতে থাকিস কোথায়? সারাদিন তো এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে বেড়াস। আমি কাজেই ঘুরে বেড়াই শোনা, তোর মতো বাইক নিয়ে আড্ডা মেরে বেড়াই না। এই আমি বাইক নিয়ে আড্ডা মেরে বেড়াই? অর্ধেক দিন তো তোরই কাজ করি, জোর করে আমার বাইকে তুই বেরোস, এর বাড়ি ওর বাড়ি কাজে যাস। দেখ, এবার থেকে বললে না একদম যাব না। তুই কোথাও এসি ইনস্টল করলে আমাকে তোর সঙ্গে নিয়ে যাস কেন রে? আমাকে কি মাইনে দিস? ঠিক আছে, তুই যদি বলিস মাইনে দেব। কি করব বল, বাবার তো শরীর খারাপ, কাজগুলো তো করতে হবে, তাই তোকে নিয়েই যাই। একা একা সাইকেল টানতে আমার ভালো লাগে না। না না, ঠিক আছে, তুই আমার বন্ধু, যা বলবি তাই করে দেব। তবে বাবা মাঝে মাঝে বকে, বলে দোকানটাতে তো সময় দিতে পারছি না। হ্যাঁ, সেটাও তো ঠিক। ঠিক আছে, মাঝে মাঝে তোর দোকানে গিয়ে আমি বসবো, তাহলে তোর কাজেও তো হেল্প হবে। আচ্ছা হ্যাঁ রে, ওই ভাড়া বাড়ির অভি, ওর সঙ্গে কি তোর কিছু হয়েছে? কেন বলতো? আরে ওই আজকে বাজারে গিয়েছিলাম, ওখানে একটা ইলেকট্রনিক্স দোকানের সামনে ইলেকট্রিশিয়ান খুঁজছিল। তা আমি নিজেই গিয়ে যেতে জিজ্ঞাসা করলাম, ইলেকট্রিশিয়ান খুঁজছেন কেন? আপনার বাড়ির কটা বাড়ি পরেই তো অললিকাদের বাড়ি, তো ওকে ডেকে নেবেন, ও তো ভালো কাজ করে। তারপর কি বললো? তো তখন ওই অভি ছেলেটা বলল, এই অললিকা নাকি একদম কাজ করতে পারে না, শুধু টাকা বেশি নেয়, এই জন্য ওকে আর ডাকবো না। আলোলিকা তো রেগে আগুন, একেবারে উঠে দাঁড়িয়ে পড়লো, কোমরে হাত দিয়ে চিৎকার করে উঠল। কি? বাজারে দাঁড়িয়ে বলেছে আমি ভালো কাজ করতে পারি না? দাঁড়া, ওর মজা আমি দেখাচ্ছি। কালকেই ওকে আমি এমন মশার কামড় খাইয়ে সারা রাত জাগিয়ে রাখবো না, ঘুমোতেই দেব না। এই রে, কি করবি? দেখ না কি করি, ও রাতের ঘুমের আমি 12টা বাজাচ্ছি। সকাল থেকে আকাশের মুখ একেবারে ভার। বিকেলের পর থেকে মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া, বিদ্যুৎও চমকাচ্ছে। অভি আজ বাড়ি গিয়েছিল, একটু আগেই ফিরেছে। মা ডিনার পাঠিয়ে দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে ল্যাপটপটা চার্জে বসিয়ে ফোনটা হাতে নিতেই দেখলো মাত্র 9% চার্জ। ভাবলো এখনই চার্জ না দিলে যদি মাঝরাতে লোডশেডিং হয়ে যায় কেলেঙ্কারি হবে। ভাবতে না ভাবতেই ঝেঁপে বৃষ্টি। অভি ভাবলো রান্নাঘর থেকে মোমবাতিটা রেডি করে রাখবে, দেশলাইটাও রেডি রাখবে, সঙ্গে টর্চটাও, না হলে হট করে অন্ধকার হয়ে গেলে খুব ভয় পেয়ে যাবে। তবে তার আগে তো জানলাগুলো বন্ধ করতে হবে। এগিয়ে গিয়ে একে একে জানলা বন্ধ করতে থাকলো ও। বাইরে এত বৃষ্টি যে জানলা বন্ধ করতে গিয়েও ভিজে যাচ্ছে। এইসব ভেবে ল্যাপটপ খুলে ফোনটা চার্জে বসাতে যাবে, ঝুপ করে আলোটা নিভে গেল। চতুর্দিক একেবারে অন্ধকারে ডুবে গেল মুহূর্তে। চমকে হাত থেকে ফোনটা পড়ে গেল অভির। ক্রমশ ভয়টা বাড়ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, দরদর করে ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে। প্রচণ্ড ভয়ে এদিকে ওদিকে তাকাতে থাকলো ও। এগিয়ে গিয়ে জানলাটা যে খুলবে সেই অবস্থাও নেই। পাশের বাড়ির কাকুকে ফোন করবে ভেবে ফোনটা খুঁজতে শুরু করলো। নিজের মনকে বারবার বোঝাতে শুরু করলো, ভয় পেলে তো হবে না, এই মুহূর্তে ফোনটা পেতেই হবে।
কারণ রান্নাঘরে গিয়ে মোমবাতি বা দেশলাই কোনোটাই ও খুঁজে পাবে না। হাতড়ে হাতড়ে কোনো রকমের ফোনটা তুললো। কাঁপা কাঁপা হাতে ফোনটা অন করতেই দেখলো ব্লিঙ্ক করছে। চার্জ 6%। নাম্বারটা খুঁজতে শুরু করলো, কিন্তু কাকুর নাম্বার আসার আগেই আলোলিকার নামটা দেখতে পেল। কিছু বুঝে উঠতে না পেরে ডায়াল করে ফেললো। একটা রিং হচ্ছে। ক্রমশ শ্বাস প্রশ্বাস ঘন হতে থাকছে ওর। মনে হচ্ছে দমটা বোধহয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এদিকে রিং হতে থাকলো, ওদিকে ফোনটা রিসিভও হলো। কেউ একটা কথা বলছে, অভি শুনতে পাচ্ছে না, ও শুধু নিজেই বলতে থাকছে। আমার আমার খুব ভয় করছে, সব অন্ধকার, আমার আমার খুব ভয় করছে। ব্যাস, ফোনটা সুইচ অফ হয়ে গেল। ওদিক থেকে কি কথা বলল শোনা গেল না। অভির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে এটাই বোধহয় ওর শেষ মুহূর্ত। কোনো রকমে হাতড়ে হাতড়ে দরজার কাছে গেল। একটু ঠান্ডা হাওয়া খুব দরকার, বড্ড কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাতে ছিটকিনিটা খুলে দরজাটা খুলতেই ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ছাট ঘরে ঢুকে পড়ল। বুক ভরে শ্বাস নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল অভি। তারপর আর কিছু মনে নেই। চোখে জলের ঝাপটায় কষ্ট করে চোখটা খুলে তাকালো অভি। দেখলো ওর মুখের ওপরে আলোলিকার ঝকঝকে মুখটা মোমের আলোয় চকচক করছে। হাতে হাতে একটা জলের গ্লাস। অভি কিছু না ভেবেই আলোলিকাকে একেবারে জড়িয়ে ধরল। আলোলিকা ঘাবড়ে গেল। আরে আরে কি করছেন? ছাড়ুন ছাড়ুন। যেও না, যেও না, যেও না, please, যেও না। অন্ধকারে আমার খুব ভয় করে। কেলেঙ্কারি রে। কি হয়েছে আপনার? এত ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, আমার অন্ধকারে খুব ভয়, অন্ধকারে ছোটবেলা ভয়? থেকে। হ্যাঁ, ডাক্তার বলেছে এটা নিক্টোফোবিয়া। হ্যাঁ, এখন তো আলো আছে। শ্বাস নিন। প্যানিক অ্যাটাক হয় হ্যাঁ, আমার। শ্বাস নিন, শ্বাস নিন। বুক ধরপড় করে, শ্বাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শান্ত হন শান্ত হন। সবাই বললে হাসে, ভাবে নাটক করছি বোধহয়। আরে আপনি আমায় আগে কেন বলেননি? আহা, ঠিক আছে ঠিক আছে, শ্বাস নিন শ্বাস নিন। হ্যাঁ হ্যাঁ। আলোলিকার মুখটা একটু নরম হয়ে এলো। আজকে তো ও ভেবেছিল রাতে এসে মেন ফিউজটা খুলে দেবে, সারা রাত অন্ধকারে মশার কামড় খাওয়াবে, কিন্তু তার আগেই ঝড় বৃষ্টি। বাড়ি থেকে বেরোতেই পারেনি। কখন যে লোডশেডিং হয়ে গেল, আর সেই সময়ই ফোনটা এলো। ফোনে অস্বাভাবিক গলাটা শুনে ভয় পেয়ে গিয়েছিল আলোলিকা। ভাবলো একবার এসে দেখবে। ছাতা নিয়ে দৌড়ে এলো। এসে দেখে দরজা খোলা, উপুর হয়ে পড়ে আছে অভি। আরে আমি তো ভাবলাম আপনি মজা করছেন, ভাবলাম গিয়ে দেখি, কিন্তু এসে দেখলাম। ভালোই করেছো, আমি তো ভেবেছিলাম আজ আর বাঁচবই না। আচ্ছা আচ্ছা, চুপ চুপ করুন চুপ করুন, বাজে কথা বলবেন না। জল খাবেন? জল। টেবিলের উপর থেকে জলের গ্লাসটা নিতে গিয়েই আলোলিকার চোখটা আটকে গেল টেবিলের ওপর খোলা খাতাটার উপর। অর্ধেক আঁকা একটা ছবি। আলোলিকা অবাক হয়ে খাতাটা তুলে নিল। এটা 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 কি? ওটা আমার আঁকা। আঁকা? কিন্তু এটা তো আমি। হ্যাঁ। আচ্ছা, ছবি আঁকবে বলেই তুমি আমার দিকে তাকিয়ে থাকতে না? আচ্ছা। হ্যাঁ, ওই যখন আঁকতে যাই তখনই না মুখটা পুরোপুরি মনে পড়ে না, তাই আবার কোনো না কোনো ছুতো করে ডেকে পাঠাই, এই আর কি। আরে আমাকে বললেই তো হতো, আমি মডেলের মতো সামনে বসে পড়তাম তোমার। এই সত্যি? তাহলে আজকে একটু বসবে, আমি আঁকবো। আরে লোডশেডিং তো, এই আলোয় আঁকতে পারবে? হ্যাঁ পারবো। পারবে? হ্যাঁ, এই আলোয় না তোমাকে আরো সুন্দর লাগছে। আলোলিকা একেবারে বাবু হয়ে বসলো। মোমবাতির আলোয় অভি পেন্সিল হাতে নিয়ে আঁকতে শুরু করলো। আঁকছে আর মনে মনে হাসছে। হ্যাঁ, এবার সব মিলে যাচ্ছে, হাসিটাও। অনেকটা তো রাত হয়ে গেল, তুমি বাড়ি যাবে না? হ্যাঁ, এক্ষুনি যাব। তুমি আর একটু এঁকে নাও। আচ্ছা, তোমার তো বয়ফ্রেন্ড আছে, মানে কিছু মনে করো না, এত রাতে তুমি আমার বাড়িতে ছুটে এলে। আরে ধুর, আমার আবার বয়ফ্রেন্ড কোথায়? আরে ওটা তো সায়ক, আমার বন্ধু।
আমি সবাইকে বলি ও আমার বয়ফ্রেন্ড। আসলে আমি ভেবেছিলাম তোমার একটু গন্ডগোল মানে একটু ইস। আছে, তাই ও সব ভুলভাল বলেছিলাম আর কি। হ্যাঁ, কাউকে যদি কারোর ভালো লাগে, কেউ যদি কাউকে ভালোবাসে, তবেই কি তার একটু ওই গন্ডগোল হয়ে যায় নাকি? না না, আমি তো তাই বলতে চাইনি। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বন্ধু। ঠিক আছে, আমার জন্য এইটুকুই যথেষ্ট। কেটে গেছে বেশ কিছুদিন। অভির আর এখন একা একা লাগে না, কারণ প্রায় রোজই কোনো না কোনো অজুহাতে আলো আসে। কখনো বলে কাল রাতে লোডশেডিং হয়েছিল, তাই ফিউজটা ঠিক আছে কিনা দেখতে এলাম। কখনো বলে সুচিত্রা মাসি বলল কিচেনের লাইটটা গন্ডগোল করছে, তাই। কখনো হাতে কিছু না কিছু নিয়ে আসে, কখনো আবার এমনিই আসে, বলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আজও এসেছে, হাতে একটা টিফিন কৌটো। অভি দরজা খুলল, হেসে ফেলল। ও জানে এই কৌটোটাও একটা অজুহাত। আবার হ্যাঁ, ওই আর কি। আজকে বাড়িতে একটু পুঁইশাকের চচ্চড়ি হয়েছে, পুঁইশাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে। আহা। ভাবলাম তুমি একা থাকো, কি খাও না খাও, তাই নিয়ে এলাম। আর গত পরশু তো লাউ দিয়ে ডাল নিয়ে এসেছিলে। হ্যাঁ, ভালো হয়েছিল না? দারুণ। তার আগের দিন শুক্তো, আজ পুঁই শাক। তো খাবে না? খাবো তো, কিন্তু রোজ রোজ তোমার মা রান্না করছে আর তুমি নিয়ে আসছো, ব্যাপারটা কি ঠিক বলো? ঠিক বেঠিকের কি আছে, তুমি একা থাকো তাই আর কি। অভি সামান্য হাসলো। এটা বেশ কিছুদিন ধরেই চলছে। অভি বুঝতে পারে মেয়েটার বোধহয় মনে মনে অভিকে ভালো লাগতে শুরু করেছে। রোজ একটা একটা অজুহাত খোঁজে ছেলেটার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু অভি এখনই কিছু বলবে না। আর কিছুদিন যাক, কিছুদিন আগেই ও খুব কষ্ট পেয়েছিল, তাই কিছুদিন মেয়েটাকে একটু অপেক্ষা করাবে, একটু বুঝতে দেবে কাউকে ভালো লাগলে তার জন্য অপেক্ষা করতে কেমন লাগে। তা ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? আচ্ছা, আমার ছবিটা এখনো শেষ করনি? করছি তো, রোজ একটু একটু করে করি। ওই তুমি যখন আসো তখন একটু মিলিয়ে নিই আর কি। মানে আর কি, তোমাকে না দেখলে ওই ঠোঁটটা ঠিক করে আঁকতে পারি না, হাসিটা মাঝে মাঝে মনে পড়ে না, এই আর কি। বলছি তাহলে রোজ আসবো? রোজ তো আসছই, কোনো না কোনো অজুহাতে। ভুল বলছি। বাইরে তখন মিঠে রোদ, টেবিলে টিফিন কৌটো খোলা, পুঁই শাকের চচ্চড়ির গন্ধ, পাশে একটা মেয়ের ছবি, যে এখন শুধু আর ছবিতে নেই, ঘরের ভেতরে, একেবারে অভির মনের ভেতরে ঢুকে পড়েছে। ওদের টুকটাক গল্প শুরু হলো, মাঝে মাঝেই এখন হয়। বোধহয় এই গল্পটা আরো লম্বা হবে। হ্যাঁ, লম্বা তো হবেই, কারণ এরপর যে ব্যাক টু ব্যাক আরও একটা গল্প। তবে আলো আমার আলো গল্পটা এখানেই শেষ। এরপর শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প। কি গল্প? তুই আমি আর খোলা আসমান। আহা, এই গল্পটার লেখক আমি, মানে তোমাদের বন্ধু প্রীতম। প্রীতম। আর আমার সঙ্গে অন্যান্য চরিত্রে অন্তরা তো আছেই, আছি। সঙ্গে রয়েছে তানিশা, সায়ন এবং অনিন্দিতা। তাহলে আর দেরি না করে আচ্ছা ঠিক আছে, কিন্তু গল্প পাঠে যে আমি রয়েছি সেটাও তো বলে দিতে হবে নাকি? গল্প পাঠে রয়েছে প্রীতম। প্রীতম প্রীতম একদম একদম একদম, কারণ এতক্ষণ ছিল অন্তরা অন্তরা অন্তরা। চলো তাহলে শুরু করা যাক। তুই আমি আর খোলা আসমান। হাওড়া বর্ধমান কর্ডলাইনের জনাই স্টেশনটার নাম শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই এই জায়গাটা কেন বিখ্যাত সেটাও জানেন। একদম ঠিক, জনাইয়ের মনোহরা শুনলেই কেমন জিভে জল চলে আসে, তাই না? ভিতর থেকে নরম ক্ষীর আর ওপরে হালকা শক্ত চিনির প্রলেপ, হালকা চাপে মুখের মধ্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেই কেমন একটা মন হরণ করা স্বাদ। যাই হোক,
আমার আবার এই বড্ড খারাপ স্বভাব। আসলে খেতে এত ভালোবাসি যে সব গল্পে শুধু নানান রকম খাবার দাবারের কথা বলতে শুরু করলে একেবারে জমে যাই। কিন্তু আজকের গল্পটা যে একেবারেই এই খাবার দাবার কিংবা মনোহরা নিয়ে নয় সেটা আমি গ্যারান্টি দিতেই পারি। দেখেছেন, সেটাই কেমন ভুলে মেরে দিয়েছি। তা চলুন ফেরত আসা যাক জনাইয়ে। জনাই মোটামুটি কলকাতার কাছাকাছি একটা চেনা মফস্বল, এমনিতে বেশ বর্ধিষ্ণু জায়গা। একসময় নানান অভিজাত বনেদি মানুষজনদের বাস ছিল। ইনফ্যাক্ট আজও দুর্গাপুজোর সময় যদি একবার জনাইয়ে পা রাখেন, দেখবেন অনেক বড় বড় অভিজাত বনেদি বাড়ির পুজো সেখানে আজও বিখ্যাত। ঠিক তেমনই একটা বাড়ির গল্প আজ বলবো। মল্লিক বাড়ি, বহু প্রাচীন অভিজাত পরিবার। তবে ওই যা হয় আর কি, ওই সময়ের সঙ্গে সঙ্গে আভিজাত্যের গায়ে মলিনতার ছাপ লেগেছে, সঙ্গে বনেদিয়ানাও কমে এসেছে। এখন বরং ওই পেল্লায় জমিদার বাড়িটা ওদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে দু একটা ফ্ল্যাট বাড়ি হচ্ছে ঠিকই, তবে এখনো যে এই জনাই জায়গাটায় আধুনিকতার ছোঁয়া পুরোপুরি লেগে গেছে তেমনটা বলা যায় না। তবে সত্যি সত্যি ভেবে দেখতে গেলে আর মাত্র কিছু বছরের মধ্যেই এই সমস্ত বড় বড় পেল্লায় প্রাসাদোপম বাড়িগুলো ভেঙে চুরে বড় বড় সব ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাবে, এবং জায়গাটার ভোল রাতারাতি যে বদলে যাবে সেটা কিন্তু খুব একটা ভুল কথা নয়। এই তো দেখুন না, আজকের আমাদের গল্পের প্লট মানে মল্লিক বাড়িরও তো একই গল্প। একসময় এই বাড়িতে মল্লিকদের সব শরিকরা থাকতেন একসঙ্গে, রান্না বান্না হতো একসঙ্গে, নাকি 100-রও ওপর মেম্বার ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই শরিকি বাড়ি ভাগ হতে হতে এক বাড়িতেই নাকি 20টা আলাদা আলাদা রান্নাঘর হয়েছিল। অবশ্য সেদিন এখন অতীত। একে একে সব শরিকরা উন্নত জীবন, ঝুট ঝামেলা মুক্ত জীবন বাঁচার তাগিদে চলে গেছেন কলকাতা বা কলকাতার উপকণ্ঠে। কেউ হয়তো ছোট ছোট বাড়ি তৈরি করেছেন, কেউ হয়তো কিনে নিয়েছেন ফ্ল্যাট, কিন্তু এখনো যে কজন শরিক এই বাড়িটা আঁকড়ে পড়ে রয়েছে তাদেরই মধ্যে চন্দ্রিমারা অন্যতম। চন্দ্রিমাদের আপাতত মেম্বার বলতে বাড়িতে দুজন, চন্দ্রিমা আর ওর মা নীলিমা। ওদের ভাগে নিচের তলায় 2টো শোয়ার ঘর, একটা স্নানের ঘর, একটা রান্নাঘর, তার সঙ্গে একটা বৈঠকখানা ঘর, আর দোতলায় বড় বড় কড়ি বর্গা দেওয়া শোয়ার ঘর, আর তার সঙ্গে লাগোয়া বার্মাটিক উডের রেলিং ঘেরা খোলা বারান্দা। আর বাড়ির পিছনে গাছপালায় ঘেরা অনেকটা জায়গা, সেখানে অনেক গাছ রয়েছে আজও। বাবার নিজের হাতে করে বসিয়ে যাওয়া আম্রপালি আমের গাছ, সেই ছোট্ট থেকে কোন জন্মে বসানো হয়েছে তার কিছুই না জানা জামরুল গাছ, এমনকি নানান রকম হারিয়ে যাওয়া গাছ, যেমন গাব গাছ, যজ্ঞ ডুমুর গাছ, আর চন্দ্রিমার সেই প্রিয় বিলিতি আমড়ার গাছ। তার সঙ্গে একখণ্ড খোলা জায়গা যেটা সবুজ ঘাসে ঢাকা। আর এই জায়গাটাকে নিয়ে চন্দ্রিমার ছোটবেলার অনেক স্মৃতি আজও জলজল করছে ওর মনে। ও হ্যাঁ, আর একটা জায়গার কথা না বললেই নয়। সেই জায়গাটা অবশ্য চন্দ্রিমাদের একার জায়গা নয়, ওই জায়গাটা আজও সব শরিকদের কমন স্পেস। সেটা হলো ওদের মল্লিক বাড়ির দুর্গা দালান। 3 দিক নাট মন্দিরে ঘেরা একটা সাবেকি দুর্গা দালান। এই জায়গাটা অবশ্য আজও ভাগ বাটোয়ারা হয়নি। যে শরিকরা বাড়ি ছেড়ে দূরে চলে গেছে তারা প্রতি বছর দুর্গাপুজোর সময় নিয়ম করে পালা বদলে পুজো করেন। সেই মতো করেই 10-12 বছর অন্তর অন্তর পারিবারিক এই পুজোর দায়িত্ব চন্দ্রিমাদেরও নিতে হয়। তবে ছোটবেলার এই দুর্গাপুজোর স্মৃতি আর দুর্গা দালানটা চন্দ্রিমার বড্ড প্রিয়। এত বড় বাড়ির ঠিক মাঝখানেই রয়েছে এই দুর্গা দালান। প্রায় প্রত্যেক শরিকদের খিড়কি দরজা দিয়ে সোজাসুজি এই দুর্গা দালানটাকে কানেক্ট করা যায়। ওই যে বাড়ির পিছনের বাগানটার কথা বলছিলাম না,
ওই বাগানটার শেষ প্রান্তে যে লোহার দরজাটা রয়েছে ওটাই হলো খিড়কি দরজা। আর খিড়কি দরজাটা খুললেই ওদের দুর্গা দালানের প্রবেশ পথ। ও হ্যাঁ, বাড়ির সামনের দিকের কথা তো বলাই হয়নি। আসলে কি জানেন তো, এই ধরনের পুরনো জমিদারি আমলের বাড়িগুলো না ঠিক একটা সদর দরজার হতো না, সেখানে সদর দরজা হতো অনেকগুলো। আসলে ওই চতুর্দিক থেকে আসা রাস্তা বাড়ির এক একটা প্রবেশপথের সঙ্গে মিশে যেত। এই যেমন চন্দ্রিমাদের বাড়ির প্রবেশপথ উত্তরমুখী, তাই উত্তর দিকের সদর দরজাটা খুলে ঢুকলেই খানিকটা খোলা দালান চোখে পড়ে, আর দালান পেরিয়ে ওদের বাড়ির অংশে ঢোকা যায়। বাড়িতে ঢুকলেই প্রথমে নজরে আসে বৈঠকখানা ঘর। সেই আগেকার পুরনো দিনের মোটা মোটা চুন সুরকির দেওয়াল, আর তার সঙ্গে কড়িবর্গা থেকে ঝুলছে লম্বা লম্বা ফ্যান আর ঝাড় লণ্ঠন। অবশ্য ওই ঝাড় লণ্ঠনগুলো আজকাল আর ইলেকট্রিকে জ্বলে না। ফ্যানগুলো ঝুলতে থাকলেও আলাদা করে দেওয়াল ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। তবে পুরনো আসবাবপত্রগুলো এখনো বেশ অমলিন রয়ে গেছে। তো এ তো গেল চন্দ্রিমাদের বাড়ির বর্ণনা, কিন্তু চন্দ্রিমা প্রসঙ্গে তো কিছুই বলা হলো না। চন্দ্রিমা মল্লিক, শ্যামবর্ণ, ছোটোখাটো চেহারার রোগাসোগা মেয়েটা। ছোট থেকেই পড়াশোনায় বেশ মেধাবী। বরাবরের ইচ্ছে ছিল আর্কিওলজিস্ট হবে। তবে ওই যে ছোটবেলায় তো আমরা মনের খেয়ালে অনেক কিছুই বলি। কেউ বলি ডাক্তার হব, কেউ বলি টিচার হব, কিন্তু সবার কি আর সবটুকু হওয়া হয়? ঠিক তেমনই চন্দ্রিমারও আর্কিওলজিস্ট হওয়া হয়নি। মাধ্যমিকে ভালো রেজাল্ট, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স, তারপর সরকারি চাকরির পরীক্ষা এবং ভূমি রাজস্ব দপ্তরের ক্লারিক্যাল চাকরি। হ্যাঁ, মোটামুটি কেরিয়ার গ্রাফ অ্যাভারেজ বলাই যায়। বাবা পুলিশে চাকরি করতেন, রিটায়ারমেন্টের পর গত হয়েছেন। মা নীলিমা দেবী পেনশন পান, আর চন্দ্রিমা, ওর চাকরিটা খুব নতুন, এই মাত্র কয়েক মাস হয়েছে। তাই ওই চাকরির টাকা আর পেনশনের টাকায় দুজনের সংসার ভালোই চলে। কিন্তু তাও এত বড় বাড়ি, মেরামত, মেনটেনেন্স, এই সমস্ত অবশ্যই রীতিমতো হাতি পোষার খরচ। তাই সিদ্ধান্ত নিয়েছে ওরা ওদের বাড়ির অংশটা বিক্রি করে চলে যাবে। ও হ্যাঁ, আর একটা কথা, এই মাত্র কয়েক মাস হলো, মানে চাকরিটা পাওয়ার পরপরই চন্দ্রিমার বিয়ের ঠিক হয়েছে। পাত্র কলকাতায় আইটি সেক্টরে চাকরি করে, বিটেক করেছে এবং এমটেকও। শিক্ষিত, শান্ত, ভদ্র, সভ্য ছেলে। বেলুড়ে বাড়ি, নাম অনুভব দে। মাত্র কয়েক মাসের চেনা জানা, ওই কয়েকবার এদিক সেদিক দেখা করেছে ওরা। তারপর একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানের মারফত এঙ্গেজমেন্ট, আংটি বদল, আর তারপর দুই পরিবারের মানুষজনদের উপস্থিতিতে একেবারেই ঘরোয়াভাবে আশীর্বাদের অনুষ্ঠান। বিয়ে অবশ্য দেরি আছে, সামনের অঘ্রাণে। টুকটাক বিয়ের কেনাকাটা চলছে, সঙ্গে বাড়ি বিক্রির তোড়জোড়। কি রে চিনু, এমন মুখ ছোট করে এখানে বসে আছিস যে? কত হাঁকডাক করলাম জানিস। প্রথমে ভাবলাম বোধহয় তুই দোতলার ঘরেই রয়েছিস। উফ বাবা রে, হাঁটুর ব্যথা নিয়ে উপরে উঠে এসে দেখি তুই নেই। তারপর পিছনের বাগানে গেলাম, ভাবলাম হয়তো তুই ওখানেই বসে থাকবি, বই ঠই পড়ছিস। হো মা, তারপর দেখি খিড়কির দিকের দরজাটা খোলা। তখনই বুঝেছি তুই নিশ্চয়ই ওই দুর্গা দালানে বসে আছিস। কি হয়েছে রে? হ্যাঁ গো মা, আমি আসলে ওই পিছনে বাগানেই বই পড়ছিলাম বসে বসে। হঠাৎ দেখলাম কি সুন্দর শিউলি ফুলের গন্ধ। দেখো, শরৎ আসতেই কেমন শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে। ঠাকুর দালানের উঠোন ভরে শিউলি ফুল পড়ে রয়েছে। ভাবলাম কুড়িয়ে নি। আর তো মাত্র কয়েকটা দিনই সুযোগ রয়েছে, বলো। তা যা বলেছিস চিনু, এত বড় বাড়ি, খোলামেলা জায়গা, এত ফুল ফলের গাছ, দুর্গা দালান, এসবের মধ্যে তো এতগুলো বছর কাটিয়ে ফেললাম রে।
জানিস, তোর বাবার হাত ধরে যখন প্রথম বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম, তখন বাড়িটা না একদম গম গম করতো। বাবারে, কত লোক! কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, পিসি শাশুড়ি, সারা দিন ঘোমটা দিয়ে ঘুরতে হতো। কি করব বল, বাড়িতে এত গুরুজন। তারপর ওই আস্তে আস্তে সব ভাগাভাগি হতে শুরু হলো। হ্যাঁ মা, আমারও তো মনে আছে। আমি যখন খুব ছোট, ওই ছোট কাকারা উত্তর পাড়ায় বাড়ি করে চলে গেল না, তারপর থেকে বারান্দায় গিয়ে ওদের ঘরটা দেখলেই না বড্ড মন খারাপ হয়ে যেত। তারপর ঝুনু জেঠুরা বেলুড়ে ফ্ল্যাট কিনে চলে গেল। ব্যাস, প্রত্যেক দিন সন্ধেবেলায় বসে ঠাকুর দালানে আমাদের ভাই বোনের যে আড্ডাটা, তাও যেন একেবারে বন্ধই হয়ে গেল। মনে আছে মা, সেই গরমকাল হলেই লোডশেডিং হতো, হ্যাজাক জ্বালিয়ে ঠাকুর দালানে বসে সবাই মিলে লুডো খেলতাম আমরা। মনে নেই আবার? খুব মনে আছে। তুমি বড্ড চোট্টামি করতে। কতবার তুই গুল্লির গুটি এমনি এমনি কেটে দিয়েছিস বলতো। তারপর তারপর গুল্লুর সে কি কান্না বাবা! আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলতো, রাঙামা রাঙামা জানো, চিনু দিদি আমার ইচ্ছে করে গুটি খেয়ে নিয়েছে। সত্যি মা, ভাবলেও হাসি পায়। তোমার গুল্লি আর আমাদের গুল্লু আজ কত বড় হয়ে গেল বলো। এখন অস্ট্রেলিয়ায় থাকে একা একা। জানো, ফেসবুকে পোস্ট করেছিল ওখানে একটা সুন্দর ফ্ল্যাটও কিনেছে। আচ্ছা মা, ওর বয়স কত হলো? তা ধর প্রায় তোর থেকে বছর পাঁচেকের ছোট তো হবেই। তোর এখন 29, তার মানে ওর ওই ধর 24 বছর বয়স। ভাবা যায়, একটা 24 বছরের পুঁচকে আমাদের বাড়ির ছেলে অস্ট্রেলিয়ায় গিয়ে ফ্ল্যাট কিনে ফেললো। হ্যাঁ, পড়াশোনায় ভালো ছিল তো ছোট থেকেই, ইঞ্জিনিয়ারিং পড়লো। সত্যি ওর বাবা মায়ের কপাল ভালো বল। ইস, তার মানে তুমি বলতে চাইছো তোমার কপাল খারাপ, তাই তো? আমি অস্ট্রেলিয়ায়ও যেতে পারলাম না, তাই ফ্ল্যাটও কেনা হলো না। ও মা, আমি তাই বললাম কখন? দেখেছিস ছোট্ট থেকে তুই কেমন হিংসুটে। তুই তো আমাদের গর্ব রে। এত ভালো পড়াশোনা করেছিস, কত ভালো রেজাল্ট করতি, সরকারি চাকরি পেয়েছিস। এই বাজারে কটা ছেলে মেয়ে এরকম সরকারি চাকরি পাচ্ছে আমি শুনি? হ্যাঁ, আর তার থেকেও বড় কথা অনুভব, ছেলেটা কত বড় চাকরি করে, কি শিক্ষিত মার্জিত একটা ছেলে। সত্যি রে, আজ তোর বাবা না থাকলেও আমি খুব নিশ্চিন্ত। তোর বাবা নিশ্চয়ই এসব দেখে ওপর থেকে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারছে রে। তোকে দেখে শুনে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারছি, এটা ভেবেও মনে শান্তি। অমনি চন্দ্রিমা একটু মুখ বেঁকালো। শুধু কি ভালো জামাই পাচ্ছে বলেই তার জন্য গর্ববোধ? নিজের মেয়ে যে পড়াশোনা থেকে চাকরি বাকরি কোনোটাতেই কম যায় না, বরং ভেবে দেখতে গেলে অনুভব করে প্রাইভেট চাকরি, আর চন্দ্রিমা সরকারি। শুধু জামাইয়ের প্রশংসা, তাই না? মেয়ে বুঝি কিছুই নয়। কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে একটা উচ্চ স্বরে ডাক শোনা গেল। চিনু, এ চিনু, চিনু, কোথায় গেলি রে? ওই দেখো পাগলাটা চলে এসেছে। দেখ আবার কি বলবে। আমি বাবা যাই, সকাল 9:30 বেজে গেল, এক্ষুনি ঠিক বলবে লুচি আর আলুর দম করে দিতে। এই আজ কিন্তু আমি আলুর চচ্চড়ি করব। আলুর দম করতে পারবো না, আমার সময় নেই কিন্তু। ভিতরের ঘরে গিয়ে বস, আমি আসছি। ধুর, থামো তো তুমি, লুচি আলু চচ্চড়ি করো। বড্ড নোলা ওই ছেলেটা। বিধু এসেছে। বিধু হলো চন্দ্রিমার ছোট্টবেলার বন্ধু। সেই ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ে। অবশ্য ক্লাস 12-এর পর ওদের পড়াশোনাটা আলাদা হয়ে গেছে। বিধু গ্র্যাজুয়েশন করেছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে। যদি ওর কাছে পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফির কোনো পার্থক্য নেই, কারণ ওর কাছে পড়াশোনা করা ব্যাপারটা যে খুব একটা ইম্পর্ট্যান্ট তা তো নয়। ও হচ্ছে প্রকৃত অর্থে বড়লোক বাবার আদরের দুলাল। না, কেরিয়ার নিয়ে কোনোদিন ওর চিন্তাভাবনা ছিল না, না এখনো পর্যন্ত আছে। ওর বাবার হার্ডওয়্যারের বিজনেস। ব্যাস,
নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে। আজ বললেই কাল দামি ল্যাপটপ, আজ সকালে বললেই বিকেলে দামি ফোন, আজ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে বললেই ৩-৪ হাজার টাকা, যা চায় সব কিছু হাত খরচা পেয়ে যায় চট জলদি। একমাত্র ছেলে, বাবা ভাবে জীবনটা একটু উপভোগ করে নিক, তারপর না হয় একটু ম্যাচিওরিটি এলে ব্যবসার দায়িত্ব দিয়ে দেবে ওর কাঁধে। আর সেই সুযোগটা নিয়ে বিধু চুটিয়ে উপভোগ করছে ওর জীবনটাকে। ততক্ষণে বিধু গিয়ে ভিতরের ঘরে বসেছে। নীলিমা এলেন বিধুর ঠিক সামনে। কি ব্যাপার বিধুবাবু? আজ হঠাৎ সকাল সকাল? ওমা, তোর হাতে ওটা কি রে? আরে কাকিমা, ক্যামেরা গো কাকিমা, দামি ক্যামেরা। বাবাকে অনেকদিন ধরে বলেছিলাম, কিনে ফেললাম। ছবি তুলবো। এই এই এক কাজ করো, তুমি এইখানে এখানে একবার বসো না, একটা মিষ্টি করে ছবি তুলে দিই তোমার। হ্যাঁ, কেমন হবে? ছেলেটার পাগলামি দেখে নীলিমা একটু লজ্জা পেয়ে গেল। তারপর বলল, তোর ক্যাপা ছেলে, সবে মাত্র চান করে বেরিয়ে এসেছি, এখনো ঠাকুর পুজো দিইনি, এখন বসে ছবি তোলার সুযোগ আছে বুঝি? দাঁড়া, আগে পুজো দিয়ে আসি, তারপর লুচি আলুর চচ্চড়ি করছি, খেয়ে নে, তারপর বাড়ি যাবি। এখনো সব ছবি টবি তুলে কাজ নেই, বুঝলি? ও বাবা, তুমি আমাকে ওই লুচি আলু চচ্চড়ি খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিতে চাইছো? হ্যাঁ, আরে ধুর, আমি তো আজ এই বেলাটা আছি এখানে। দুপুরেও রান্না করবো আমার জন্য, একেবারে খেয়ে দিয়ে বাড়ি যাব বিকেলে। তোমার চিনু তোমায় কিছু বলেনি না? নীলিমা অমনি কিছু একটা ভাবলো, তারপর বলল, হ্যাঁ বলেছিল বটে, ওই কি সব ছবি টবি তুলবি, ভিডিও করবি। আমি বাপু ওসব বুঝি না, তোরা যা পারিস কর। আরে বাবা, তোমরা তো এই বাড়িটা বিক্রি করে দেবে, তাই চিনু ঠিক করেছে এই বাড়ির ভেতরে সমস্ত ওর প্রিয় জায়গাগুলোতে বসে বসে ও কিছু কিছু কথা বলবে, মানে ওর মেমোরিজ আর কি। আর সেগুলো দিয়ে একটা ভিডিও, ওই একটা ডকুমেন্টারি, ও তুমি বুঝবে না, ওই রকম একটা তৈরি করে দেব। তারপর তোমাদের যখন ওই নতুন ফ্ল্যাট হয়ে যাবে, তোমরা যখন এই বাড়িটার জন্য মন খারাপ করবে, তখন গোটা বাড়িটা ভিডিওতে দেখতে পাবে। কি বুঝলে? হ্যাঁ চিনু বলছিল বটে, দেখ যা ভালো বুঝিস কর, দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে কদিন পরে। এই বাড়িটা ছেড়ে তো চলে যাব রে, স্মৃতিগুলো যতবার চোখের সামনে আসবে ততবার মন ভারী বই হালকা হবে না। কথাগুলো বলতে বলতেই নীলিমার গলার কাছটায় কেমন যেন একটা মন খারাপ দলা পাকিয়ে আসে। আবার একটু গলা খাঁকিয়ে নিয়ে আবারও বলা শুরু করে, যাগে তুই বস, চিনু আসছে, ওই ঠাকুর দালানে শিউলি ফুল কুড়োচ্ছিল, এক্ষুনি আসছে, আমি যাই একটু পুজোটা দিয়ে আসি। হ্যাঁ। কথাগুলো বলতে বলতে নীলিমা চলে গেল দোতলার ঘরে ঠাকুর পুজো করার জন্য। আর বিধু ভাবলো শুধু শুধু এখানে বসে থেকেই বা ও কি করবে, তার চেয়ে বরং ওই ঠাকুর দালানে গিয়ে সোজা চিনুর ওপর হামলা চালানো যাক। এ বাড়ির অলি গলি, প্রত্যেকটা ইঁট, প্রত্যেকটা কোণ ওর চেনা, একেবারে হাতের তালুর মতো। তাই ঝটপট খিড়কি দরজা দিয়ে বের হতেই দেখলো চিনু আসছে, একটা বেতের ঝুড়ি করে শিউলি ফুল কুড়িয়ে। কিরে, এদিকে আসছিস কেন? চল ভিতরে চল। আরে কাকিমা তো ওপরের ঘরে গেল পুজো দিতে, বললো এখনো লুচি আলু চচ্চড়ি হওয়ার দেরি আছে। এক কাজ করি না, ততক্ষণ আমি ওই ঠাকুর দালানে বসে তোর ভিডিওটা করে নি। ওরে শয়তান ছেলে, তার মানে ভিডিও করাটা তোমার উদ্দেশ্য নয়, তাই তো? ওই কাকিমার হাতের লুচি আলু চচ্চড়ি, দুপুরবেলার নানান রকম পঞ্চব্যঞ্জন খেতে এসেছো, তাই না? করতে হবে না ভিডিও, বাড়ি চলে যা। হেই, কি ফালতু কথা বলছিস? আরে বাবা, সকালবেলা একটু ভালো মন্দ পেটে না পড়লে মনটা কেমন চাঙ্গা হয় না, জানিস না? তাই তো বললাম, তুই দেখ শুধু একবার, ঝাক্কাস করে সব ভিডিও বানিয়ে দেবো। হ্যাঁ, তারপর এডিট করে এত সুন্দর একটা ডকুমেন্ট বানিয়ে দেবো না, মনে হবে যেন তুই সিনেমা দেখছিস পুরো। ছাড় তো তোর সিনেমা, এই তো আজকের ভিডিও শুট করবি, তারপর কবে সেগুলো এডিট করবি তার কোনো ঠিক ঠিকানা নেই। আদৌ করবি কিনা সেটাই কে জানে। তার থেকে আমার একজন ভিডিওগ্রাফার হায়ার করলেই কাজে দিত। ভিডিওগ্রাফার, তাই না? ওরা কত চার্জ নেয় জানিস? এই তো তোর বিয়ের জন্য ভিডিওগ্রাফার বুক করেছিস না, তা কত নিচ্ছে জানো? কত আবার?
ওই তো 70,000 নিচ্ছে, কিন্তু ওরা তো প্রফেশনাল। হ্যাঁ, তো তুই এই জন্য যদি ভিডিওগ্রাফার এডিটার হায়ার করতি তাহলে তারাও কিন্তু 9 করে 50,000 নিত। হ্যাঁ, আর আমি কিনা ওই শুধু কাকিমার হাতের লুচি আলু চচ্চড়ি তার সঙ্গে দুপুরের ওই ভালো মন্দ খাবারের জন্যই করে দিচ্ছি। হ্যাঁ, ওতেই খুশি আমি। বল, এরম পেতি? বেশি বকিস না তো, চল ঠাকুর দালানে চল, ওখান থেকেই তাহলে শুরু করব। এই দাঁড়া দাঁড়া, এই চুড়িদারটা পরে শুট করবি নাকি? একটু ভালো কিছু পরে আসলে হতো না? না মানে এটা তো খুব একটা সিম্পল, তাই বলছিলাম আর কি। বিধু, আমি প্রি ওয়েডিং ফটোশুট করছি না। আমি আমার এই বাড়ির সঙ্গে ছোটবেলা থেকে জড়িয়ে থাকা স্মৃতিগুলো একটু ভিডিও করে ধরে রাখবো। আচ্ছা, বাড়ির ভেতরে কে সেজেগুজে থাকে শুনি? এই অত্যন্ত সাদা মাটা চুড়িদার কুর্তি এগুলো পরেই তো সারাদিন আমি থাকি নাকি? তাই আমি ভিডিওতে একেবারে অর্গানিক ফিলিং চাই, বুঝেছিস? ওরে বাবারে বাবারে, বুঝেছি বুঝেছি, অর্গানিক ফিলিং। ঠিক আছে, চল তাহলে ওই ঠাকুর দালান থেকেই শুরু হোক আজকের ভিডিও শুটিং। চল। আজ প্রথম দিন চন্দ্রিমাদের এই বাড়িটাকে স্মৃতির ফ্রেম বানিয়ে রাখার ভিডিও শুটিং করার আজ প্রথম দিন। তাই একমাত্র ভরসার জায়গা বিধুকেই বেছে নিয়েছে ভিডিওগ্রাফার হিসেবে। যদিও 100% শিওর বিধু ভিডিওগুলো মোটেই প্রফেশনাল ভিডিওর মতো বানাবেই না, বরং ওই একটু বেশি টেরা বেঁকা বানাবে। কিন্তু তাও ছোট থেকে সব ব্যাপারে একদম বিধুকে চোখ বন্ধ করে ভরসা করে চন্দ্রিমা। তাই আজও তার অন্যথা হয়নি। আসলে স্মৃতিগুলো যতটা অর্গানিক, ভিডিওটাও ঠিক ততটাই অর্গানিক করার জন্যই কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফারকে হায়ার করার কথা চিন্তাও করেনি চন্দ্রিমা। কিন্তু তবুও মুখে ওই কথাগুলো বলল শুধুমাত্র বিধুকে চটানোর জন্য। কারণ বিধুর সঙ্গে সম্পর্ক তো শুধুমাত্র বন্ধুত্বের নয়, বরং অনেক বেশি হাতাহাতি, ঝগড়াঝাঁটি আর খুনসুটির। ঠাকুর দালানের প্রশস্ত চত্বরে এসে দাঁড়ায় ওরা দুজন। বিধু ট্রাইপডটা নামিয়ে ক্যামেরা সেট করতে ব্যস্ত হয়ে পড়ে। চন্দ্রিমা গিয়ে বসে পড়ে ঠাকুর দালানের এক কোণে, যেখানে একসময় কাঠের ভারী পালকিটা রাখা থাকত। বাতাসে এখনো ভোরের শিউলি ফুলের হালকা গন্ধ। আর ওর পাশে ওই বেতের ছোট্ট ঝুড়িতে করে কুড়োনো এক ঝুড়ি শিউলি ফুল। বিধু এবার লেন্সে চোখ রাখে। চিনু চিনু চিনু, এক মিনিট, ওই তুই ওই ওই থামটা, হ্যাঁ ওই থামটার পাশে একটু একটু বাঁকা হয়ে বসতো। একদম পারফেক্ট লাইট আসছে। হ্যাঁ, এবার বল 3, 2, 1, রোলিং অ্যান্ড অ্যাকশন। এই যে জায়গাটা দেখছো, এটা আমাদের মল্লিক বাড়ির দুর্গা দালান। একটা সময় এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পা ফেলার জায়গা থাকতো না। 3টে নাট মন্দির জুড়ে কত মানুষের আনাগোনা, ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ। মনে পড়ে নবমীর রাতে যখন গোটা বাড়ি আলোয় ঝলমল করত, আমরা সব ভাই বোন মিলে এই সিঁড়িটাতেই বসে ভোগ খেতাম। তারপর আস্তে আস্তে মানুষগুলো যে যার মতো আলাদা হয়ে গেল। বাড়িটা ফাঁকা হতে হতে এখন একেবারে খাঁ খাঁ করা এই চত্বরটুকুই পড়ে আছে। এই একটু কাটছি, হ্যাঁ বলছি, তোর সেই ওই ষষ্ঠীর দিনের কীর্তিটা বলবি না? ও হ্যাঁ হ্যাঁ, ক্লাস 7-এ পড়ার সময় বিধু এসে আমায় বলেছিল ঠাকুর দালানের ওই লোহার রেলিং ধরে নাকি উপরে উঠবে, স্লিপ খেয়ে নিচে পড়বে। মজা যা হয় ছোটবেলায় আর কি। আর আমি একটা নতুন লাল রঙের ফ্রক পরেছিলাম সেদিন। আমি ওর কথায় নেচে নতুন লাল জামাটা পরে রেলিংয়ে উঠতে গিয়ে সোজা নিচে, জামা ছিঁড়ে একাকার, হাঁটু কেটে রক্তারক্তি। মা তো দেখেই মারতে এসেছিল, কিন্তু এই ছেলেটা নিজের পিঠ পেতে দাঁড়িয়ে বলেছিল, কাকিমা দোষ আমার, ওকে মেরো না। ছোটবেলা থেকেই ও ছিল আমার ঢাল। জীবনের যত বোকামি, যত পাগলামি সব এই মানুষটার সাথেই করা। তুই তো চিরকালই একটা ভিতুর ডিম ছিলিস, আর আমি ছিলাম তোর ওই সিকিউরিটি গার্ড।
সিকিউরিটি গার্ড না রে, তুই ছিলিস আমার পুরো পৃথিবী। কলেজ জীবনে যখন বন্ধুদের সাথে সম্পর্কের টানাপোড়েন চলতো, কিংবা ইউনিভার্সিটির মাস্টার্সের পরীক্ষার চাপে যখন মাথা খারাপ হয়ে যেত, আমি বাড়ি ফিরে সবার আগে তোর কাছেই ছুটে আসতাম। এই দালানে বসে আমরা ঘন্টার পর ঘন্টা জীবনের অর্থ খুঁজতাম, ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখতাম। বিধু ক্যামেরার স্ক্রিন থেকে চোখ তুলে সরাসরি চন্দ্রিমার দিকে তাকায়। চন্দ্রিমা তখনও ক্যামেরার লেন্সটার দিকে এমনভাবে তাকিয়ে কথাগুলো বলছে যেন ও লেন্সের ওপারে থাকা বিধুর চোখটাকেই খুঁজছে। আজ চাকরি পেয়েছি, সামনে হয়তো একটা গোছানো জীবন, নতুন ফ্ল্যাট, নতুন মানুষ, সবই হবে। কিন্তু আমার জীবনের সবচেয়ে খাঁটি, সবচেয়ে সোনালী মুহূর্তগুলো এই দালানের ধুলো আর তোর সাথেই ফেলে রেখে যাচ্ছি। যা কিছু আলো ছিল, যা কিছু সত্যি ছিল, তা বোধহয় এই কটা বছরেই শেষ হয়ে গেল। এরপর শুধু নিয়ম মেনে বেঁচে থাকা। বিধু কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারে না। লেন্সের আড়ালে ওর হাতটা সামান্য কেঁপে ওঠে, হয়তোবা ওরও চোখটা ছলছল করে ওঠে। দালানের নিস্তব্ধতা যেন ভারী হয়ে চেপে বসছে দুজনের মাঝে। বিধু আবারও একটু স্বাভাবিক হওয়ার ভান করে। কাট, দারুণ হয়েছে চিনু, সত্যি একদম পারফেক্ট। বলছি এবার কাকিমার হাতের লুচির তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে যে। চন্দ্রিমা একটা মৃদু হাসে, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা বিষাদটা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরার বন্ধ ফ্রেমেও। ক্যামেরা আবার অন করে বিধু। চন্দ্রিমা ঠাকুর দালানের সিঁড়িতে এক হাতে চিবুকে হাত দিয়ে বসে রয়েছে। ক্যামেরা রোলিং, বল চিনু। এই ঠাকুর দালানের একটা অদ্ভুত ক্ষমতা আছে জানিস, জীবনে যা যা গোপন কথা সবই দালানে বসেই ফাঁস হয়েছে। যেমন ধর আমাদের কলেজের 3rd ইয়ারের সেই ঘটনাটা, তোর নিশ্চয়ই মনে আছে, সীমন্তিনীর কথা। আমাদের পাশের ডিপার্টমেন্টের সেই অসম্ভব সুন্দরী মেয়েটারে, সেই মেয়েটা যে কোনোদিন আমার সাথে কলেজ ক্যান্টিনেও একটা কথা বলেনি, সে একদিন হুট করে সোজা চলে এলো আমাদের এই বাড়িতে, এই ঠাকুর দালানে। হঠাৎ করেই স্মৃতির গভীরে হারিয়ে গেল চন্দ্রিমা। কলেজের 3rd ইয়ারের একটা সুন্দর বিকেল, ঠাকুর দালানে বসে বই কোলে নিয়ে পড়ছিল চন্দ্রিমা। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সীমন্তিনী। তারপর একটু ইতস্তত করে বলে, হাই চন্দ্রিমা, চিনতে পারছো তো? ওই আসলে আমি মল্লিক বাড়ির খোঁজ করে সোজা এখানে চলে এলাম। আরে সীমন্তিনী, হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? কিন্তু তুমি হঠাৎ এত দূরে আমাদের এই বাড়িতে, কোনো দরকার? সীমন্তিনীর মুখে কেমন একটা লাজুক হাসি। আসলে একটা ভীষণ দরকারি কথা ছিল, তোমায় ছাড়া কাউকে বলতে পারছিলাম না। তুমি তো বিধুর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। বিধু ছেলেটা ঠিক কেমন গো? মানে ওর কি কাউকে পছন্দ? বিধু কেন বলো তো? মানে আমার না বিধুকে খুব ভালো লাগে। ওর ওই চাইল্ডিশ বিহেভিয়ার, খামখেয়ালিপনা, আই থিঙ্ক আই অ্যাম ইন লাভ উইথ হিম। কিন্তু ও তো সারাক্ষণ তোমার সঙ্গেই ঘোরে, আমায় পাত্তাই দেয় না। তুমি একটু হেল্প করবে ভাই, ওকে একটু বলে দেবে আমার মনের কথাটা। কথাগুলো বলতে বলতে আবার বাস্তবের মাটিতে ফিরে আসে চন্দ্রিমা, যেন আবার ওর চোখে মুখে সেদিনের মতো রাগে লাল একটা আভা দেখা যাচ্ছে। চন্দ্রিমা ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসে, তারপর আবার বলতে থাকে, ক্যামেরার ওপারে দাঁড়িয়ে তুই হয়তো এখন হাসছিস বিধু, কিন্তু সেদিন সীমন্তিনীর মুখে ওই কথাটা শুনে আমার ভেতরের অবস্থাটা কেমন হয়েছিল তুই কোনোদিন টেরই পাসনি। ভেতরটা যেন হঠাৎ করেই একটা অদ্ভুত রাগে, অজানা একটা তীব্র হিংসেই জ্বলে উঠেছিল। মনে হয়েছিল এই ঠাকুর দালান থেকে ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিই। যে বিধু শুধু আমার বন্ধু, যার ওপর অধিকার কেবল আমার, সেখানে অন্য কেউ ভাগ বসাবে? সহ্য করতে পারিনি রে। আর ওই গায়ের জ্বালাটা গিয়ে পড়েছিল তোর ওপর। ওই ঘটনাটা ঘটে যাওয়ার ঠিক পরের দিন, যেদিন সারাদিন কলেজেই যায়নি চন্দ্রিমা, সেদিন কলেজ থেকে ফিরে বিধু কলেজে চন্দ্রিমাকে না দেখতে পেয়ে সোজা চলে এসেছিল চন্দ্রিমাদের বাড়িতে।
এসেই শুনেছিল চন্দ্রিমা নাকি সারা দুপুর ওই ঠাকুর দালানেই বসে থেকেছে, কারোর সঙ্গে ভালো করে কথাও বলেনি। অমনি এক দৌড়ে ছুটে চলে এসেছিল বিধু এই ঠাকুর দালানে। হেই, কিরে চিনু, আজকে কলেজ যাসনি? তারপর শুনলাম ওই কাল নাকি ওই সীমন্তিনী মেয়েটা তোদের বাড়ি এসেছিল। এই কি ব্যাপার বলতো, কি গল্প হচ্ছিল রে তোদের? খুব তো দাঁত বের করে জানতে এসেছো, রাজপুত্তর একেবারে। উনি তো আবার প্রেমের সাগরে হাবুডুবু খাবেন। বলি, নিজের চেহারাটা আয়নায় কোনোদিন দেখেছো? সীমন্তিনীর মতো মেয়ে তোমায় নাকি পছন্দ করেছে, হাসিও পাই আমার। আরে আরে, তুই হঠাৎ এরকম খাপ্পা হচ্ছিস কেন? আরে আমি কি করলাম? ও তোদের বাড়ি এসেছিল বলে আমায় কথা শোনানোর কি আছে? হ্যাঁ, তোকে কথা শোনাবো না তো কাকে শোনাবো? জানা গিয়ে ওর পেছন পেছন ঘোরগে, বড় বড় চিঠি লেখ। যা। আমার সাথে আর কোনোদিনও কথা বলতে আসবি না। আরে গায়ে পড়া স্বভাব একদম ভালো লাগে না আমার। আরে বাবা, এই তো আচ্ছা পাগল। পাগল? কি হতে কি হয়ে গেল? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। ক্যামেরা আবার বাস্তবে ফোকাস করে চন্দ্রিমার মুখের উপর। চন্দ্রিমার মুখে তখন ম্লান হাসি, চোখের কোণটাও সামান্য ভিজে। তুই সেদিন সত্যিই কিছু বুঝিসনি বিধু। ভাবতিস আমি অকারণেই তোর ওপর মেজাজ দেখাচ্ছি, তোকে টিটকিরি করছি। সীমন্তিনী তো তোকে প্রপোজ করার সাহস পায়নি আমার সেই সেদিনের রাগ দেখে। কিন্তু আমি বোকার মতো সেদিনও মুখ ফুটে বলতে পারিনি যে ওই রাগটা বেস্ট ফ্রেন্ড হিসাবে আমার করা উচিত ছিল না রে। ওটা ছিল একান্তই নিজের কাউকে হারানোর এক চরম ভয় আর অন্ধ ভালোবাসার হিংসে। ক্যামেরার ওপারে বিধু একদম পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। ট্রাইপডের হাতল ধরা ওর আঙুলগুলো নিথর হয়ে যায়। ঠাকুর দালানের চারপাশে তখন অদ্ভুত একটা নীরবতা। ঠাকুর দালানের শুটিং পর্ব শেষ করে ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে বিধু আর চন্দ্রিমা ভেতরে চলে আসে। চুন সুরকির মোটা দেওয়াল ঘেরা পুরনো বৈঠকখানার ঠিক পাশের ঘরটাতে নীলিমা দেবী জলচৌকিতে কাঁসার থালায় গরম গরম ফুলকো লুচি আর ধোঁয়া ওঠা আলু চচ্চড়ি সাজিয়ে রেখেছিলেন। লুচির চেনা গন্ধ পেতেই বিধুর চোখ মুখ একেবারে উজ্জ্বল হয়ে ওঠে। গন্ধেই তো অর্ধেক পেট ভরে গেল কাকিমা। তোমার হাতে এই গরম গরম লুচি আর ওই 5 ফোড়ন দিয়ে আলু চচ্চড়ির না কোনো তুলনা হয় না। জাস্ট দেখলে মা, লোভটা দেখলে তো? তোর তো ভিডিও করার নাম করে শুধু খাওয়াতেই আসল নজর রে। হাট। আহারে, খেতে ভালোবাসে ছেলেটা। এই চিনু, তুই থাম তো। বস বিধু, ভালো করে খা তুই। জানিস বিধু, তোদের ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় রে। এই বারান্দায় পিঁড়ি পেতে তোদের দুজনকে কত খাইয়েছি বল। চিনু যদি 4টে খেত, তুই 6টা না খেয়ে উঠতিস না। তারপর দুজনে মিলে সারা বাড়ি জুড়ে চোর পুলিশ খেলা। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। তোরা এত বড় হয়ে গেলি, কদিন বাদেই এই বাড়ি ছেড়ে চলে যাব। তোদের এই খুনসুটিও আর দেখতে পাবো না। নীলিমা দেবীর কথাগুলো বলতে বলতে চোখের কোণ কেমন একটা স্মৃতিকাতর আর্দ্রতায় ভিজে ওঠে। বিধু অলক্ষ্যে নিজের ক্যামেরাটা তুলে অন করে দেয়। ক্যামেরার লেন্সে বন্দী হতে থাকে নীলিমা দেবীর স্নেহমাখা মুখ আর চন্দ্রিমাকে ভালোবেসে লুচিগুলো তুলে দেবার মুহূর্তটা। ঠিক তখনই বৈঠকখানার কাঠের টেবিলে রাখা চন্দ্রিমার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম ভেসে ওঠে অনুভব। চন্দ্রিমা উঠে ফোনটা রিসিভ করে বারান্দার একপাশে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ অনুভব, বলো। গুড মর্নিং চন্দ্রিমা, ডিস্টার্ব করলাম না তো? আসলে অফিস বেরোনোর আগে ভাবলাম একবার খোঁজ নিয়ে নিই। ওই আজ বিকেলে অফিস শেষে কি তোমার ওদিকে একটু আসতে পারি? মানে ওই বিয়ের কার্ডের ফাইনাল প্রুফটা একবার তোমায় দেখাতে চাইছিলাম। না না, ডিস্টার্ব কিসের? হ্যাঁ, বিকেলে চলে এসো, আমি বাড়িতেই থাকবো। সাবধানে অফিস যেও। ওকে বেশ, বিকেলে দেখা হচ্ছে তাহলে। বাই। চন্দ্রিমা ফোনটা নামিয়ে রাখতেই নীলিমা দেবীর একটা তৃপ্তির নিঃশ্বাস চোখ এড়িয়ে গেল না বিধুর। অনুভব ছেলেটা সত্যি বড় ভালো রে বিধু। কত কাজের ব্যস্ততা, অথচ নিয়ম করে রোজ চিনুর খোঁজ নেয়। এত শান্ত, এমন দায়িত্বশীল একটা পাত্র পাওয়া
আজকাল ভাগ্যের কথা, মা হয়ে মেয়েটাকে একটা নিশ্চিন্ত আশ্রয়ে তুলে দিতে পারছি, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে বল, তাই না? না, বিধু মুখে কিছুই বলল না, শুধু আলতো একটা মেকি হাসি ওর মুখময় ছেয়ে গেল, অথচ ভিতরে ভিতরে একটা তীব্র যন্ত্রণার টানা পোড়েন শুরু হয়েছে। কাকিমা ঠিকই বলেছেন, অনুভব চন্দ্রিমার জন্য একদম পারফেক্ট। একটা গোছানো কেরিয়ার, দায়িত্বশীল, সিকিউর ফিউচার, আর আমি সারা জীবন শুধু খামখেয়ালিপনা আর বাবার টাকায় ফুটানি করে কাটিয়ে দিলাম। কোনোদিন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাটুকুও তো করিনি। আর যদি বুকে হাত দিয়ে চিনুকে ভালোবাসার কথা বলতেও যাই, কোন যোগ্যতায় বলবো? ওকে দেওয়ার মতো কী বা আছে আমার কাছে? ছোটবেলার ওই পাগলামি আর আবেগ দিয়ে তো আর বাস্তবে জীবন চলে না। আমি আমি কোনোদিনই তোর উপযুক্ত হয়ে উঠতে পারবো না চিনু, কোনো দিন নয়। অন্যদিকে ফোনটা হাতে ধরে বারান্দার রেলিংয়ের দিকে তাকিয়ে থাকে চন্দ্রিমা। ওর দৃষ্টি বাইরের উঠোনের দিকে থাকলেও মনের ভিতরটা কেমন যেন তোলপাড় করছে। তুই তো কোনোদিন আমার চোখের ভাষা পড়তেও শিখলি না বিধু। আমি তো তোর কোনো স্টেটাস বা বড় কেরিয়ার চাইনি রে, আমি শুধু চেয়েছিলাম শুধু তোকে। কিন্তু সাহস করে বলতেও তো পারিনি কোনোদিন। যদি মুখের কথা শুনে তুই দূরে সরে যেতিস, ওই চরম সত্যিটা আমাদের এই নিখাদ বন্ধুত্বটাকে যদি ভেঙে চুরমার করে দিত, সেই ভয়ই তো বুকের ভেতর পাথর চেপে সবটা লুকিয়ে রাখলাম। আর আজ সেই বন্ধুত্ব বাঁচানোর খেসারত দিতে গিয়ে নিজের পুরো জীবনটাই অচেনা এক স্রোতে ভাসিয়ে দিতে হচ্ছে। বড্ড দেরি হয়ে গেল রে, বড্ড দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে দুজনের মধ্যেই। বাড়িটার শেষ প্রান্তের খিড়কি দরজাটা খুলে ওরা পিছনের বাগানে গিয়ে দাঁড়ায়। চারপাশে পুরনো আম্রপালি, জামরুল আর বিলিতি আমড়ার গাছের ঘন ছায়া। পায়ের নিচে নরম সবুজ ঘাস, শান্ত বাতাসে গাছের পাতারা মৃদু দুলছে। চন্দ্রিমা আমড়া গাছটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। জানিস বিধু, এই জায়গাটা ছাড়া আমার এই ডকুমেন্টারি পুরো অসম্পূর্ণ থেকে যাবে। ছোটবেলায় যখনই মন খারাপ হতো, স্কুল পালিয়ে সোজা এখানে এসে ঘাসের ওপর শুয়ে পড়তাম। শরৎকালের পেঁজা তুলোর মতো মেঘ দেখতাম, কখনো আবার সন্ধে নামলে খোলা আকাশের তারা গুনতাম। আর সব সময় আমার পাশে কে থাকতো বলতো? কে? তুই। বিধু ট্রাইপডটা নামিয়ে ক্যামেরাটা সেট করতে যাবে ঠিক তখনই, না রে বিধু, এই অংশের স্মৃতিতে আমি একা ফ্রেমবন্দি হলে চলবে না। এই ঘাস, এই আমড়া গাছের ছায়া আর এই খোলা আসমান, সবটাতেই তুই আছিস। এখানে শ্যুট করতে হলে ঠিক ছোটবেলার মতো তোকেও আমার পাশে শুতে হবে, দুজনে মিলেই কথা বলবো। বিধু আর কোনো কথা বাড়ায় না। ট্রাইপডটাকে একটু উঁচু করে টপ অ্যাঙ্গেলে সেট করে দেয়, যাতে ওপর থেকে দুজনকেই এক ফ্রেমে ধরা যায়। ক্যামেরায় অটো রেকর্ডিং অন করে ও এসে চন্দ্রিমার পাশে ঘাসের ওপর চিত হয়ে শুয়ে পড়ে। দুজনের চোখই আকাশের দিকে। পাতা চুইয়ে আসা দুপুরের রোদের আলো ছায়া এসে পড়েছে ওদের দুজনের মুখে। দেখ বিধু, ওপর থেকে আকাশটা ঠিক আগের মতোই নীল লাগছে না? কিচ্ছু বদলায়নি, তাই না? ঠিক বলেছিস, আকাশটা হয়তো বদলায়নি চিনু, কিন্তু আমরা অনেকটা বদলে গেছি। সময় বদলে গেছে রে। জানিস, আজ মনে হয় যদি সেদিন নিজের মনের কথাগুলো মুখ ফুটে তোকে বলতে পারতাম। কতবার ভেবেছি বলবো, কিন্তু প্রতিবার মনে হতো যদি কথাটা শোনার পর তুই দূরে চলে যাস। এই ছোটবেলা থেকে গড়ে ওঠা নিখাদ বন্ধুত্বটা যদি ভেঙে যায়, সেই ভয়ে সারা জীবন একটা দেওয়াল তুলে রাখলাম। আমিও ঠিক একই ভয়ে আটকে ছিলাম রে চিনু। নিজেকে কোনো দিন তোর যোগ্য মনেই হয়নি। ভেবেছিলাম আমি কোনো কাজেরই নই, খামখেয়ালি। তোকে হয়তো কোনো সুরক্ষিত ভবিষ্যৎ দিতে পারবো না। তার উপর বন্ধুত্ব হারানোর সেই অন্ধ ভয়
আজ বুঝছি, সত্যি বন্ধুত্ব বাঁচাতে গিয়ে আমরা নিজেদেরই হারিয়ে ফেললাম। কিন্তু কিন্তু এখন আর এসব বলে কি লাভ বল? বড্ড দেরি হয়ে গেছে রে বিধু, বড্ড বেশি দেরি হয়ে গেছে। আমড়া গাছের ছায়ায় মুহূর্তের জন্য সময়টা যেন থমকে যায়। ট্রাইপডের উপর ক্যামেরাটা নিঃশব্দে রেকর্ড করে চলে জীবনের সবচেয়ে বাস্তব অথচ না পাওয়ার এই এক চরম ফ্রেম। ঠিক সেই স্তব্ধতা ভেঙে দিয়ে তীব্র শব্দে আবার চন্দ্রিমার ফোনটা বেজে ওঠে। চন্দ্রিমা ঘোর কাটিয়ে উঠে বসে ফোনটা রিসিভ করে। কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ অনুভব, বলো। চন্দ্রিমা, দারুণ একটা খবর আছে। আমার সিনিয়র ম্যানেজমেন্টের প্রমোশনটা আজ কনফার্ম হয়ে গেল। প্যাকেজটাও অনেকটা বেড়ে গেছে। মা বাবা ভীষণ খুশি। আজ সন্ধ্যায় কিন্তু তোমাকে ট্রিট দিচ্ছি, রেডি থেকো। চন্দ্রিমা এক মুহূর্ত স্তব্ধ থেকে নিজেকে আবার সামলে নেয়। অনেক অনেক অভিনন্দন তোমাকে অনুভব। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি থাকবো। ফোনটা কেটে যায়। চন্দ্রিমা উঠে দাঁড়ায়। বিধু ঘাসের ওপর শুয়ে থেকেই শুধু দেখে। জীবনের অপ্রকাশিত সত্যটা নিয়তির এক চরম বাস্তবতায় চিরতরে চাপা পড়ে গেল। মাস তিনেক পর অঘ্রাণের রাত। সানাইয়ের সুর, রজনীগন্ধার গন্ধ গম গম করছে চন্দ্রিমাদের পুরনো মল্লিক বাড়ির দুর্গা দালান। বিয়ের আলোয় ঝলমল করছে চারপাশ। লাল বেনারসিতে চন্দ্রিমা বসে আছে। ঠিক তার পাশে পরিপাটি পাঞ্জাবি ধুতি পরে বসে আছে অনুভব। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, চারিদিকের হই হুল্লোড়। চন্দ্রিমার সিঁথিতে লাল সিঁদুর পরিয়ে দিচ্ছে অনুভব। তখন দালান থেকে কিছুটা দূরে একটা পোড়া ইঁটের থামের আড়ালে একলা দাঁড়িয়ে রয়েছে বিধু। ওর কাঁধে ঝুলছে সেই নতুন কেনা ক্যামেরাটা। চোখে ভারী চশমার আড়ালে লেন্সটা এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে আসে। সিঁদুর দানের শেষ মুহূর্তটা চোখের পলকে বন্দি করে নেয়, ক্যামেরার লেন্সে নয়, নিজের বুকের ভেতর চিরতরে ফ্রেম বন্দি করে নেয়। তারপর কিছু বুঝে ওঠার আগেই আলো আর সানাইয়ের রঙিন উৎসবের কোলাহল ছেড়ে অন্ধকারে ভিড়ের মধ্যে থেকে নিঃশব্দে মিলিয়ে যায় বিধু। তুই, আমি আর খোলা আসমান, এই গল্পটা আজ এ পর্যন্তই। পরপর দুটো ভালোবাসার গল্প, প্রথমে আলো আমার আলো, আর তারপর তুই, আমি আর খোলা আসমান। এই গল্প দুটো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চটপট একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে হবে পরিচিত প্রিয়জনদের সঙ্গে। ও হ্যাঁ, আর একটু বেশি দাবি জানাই, প্লিজ গল্পটাকে একটু হাইপ করে দেওয়া যায় কি? আর যারা নতুন বন্ধু তারা কিন্তু প্লিজ আজকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যাওয়া যাবে না, কারণ এই চ্যানেলে আমরা প্রত্যেক শনিবার ব্যাক টু ব্যাক দুটো করে ভালোবাসার গল্প নিয়ে হাজির হই ঠিক রাত্রি 9:30টায়। তাহলে এবার চলুন যাই গত পর্বে যে প্রথম 3 জন সঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছেন পুরস্কার, তাদের নামগুলো ঘোষণা করে দিই। আজকের পুরস্কার বিজেতা 3 জন: সৃজা মুখার্জি, বিদিশা জাতি এবং অঞ্জলি চ্যাটার্জি। তোমরা কিন্তু তোমাদের অ্যাড্রেস আমাদের ইমেল আইডিতে পাঠাতে ভুলো না। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন রিয়া, পূজা, সায়ন্তনী, অঞ্জলি চ্যাটার্জি, রচনা সামন্ত, ঝুমুর পারিয়া, অ্যালেক্স, মধুমিতা চ্যাটার্জি, বিপাশা বাগ, সুপ্রিয়া মাঝি, লিপিকা জানা, তারক প্রামাণিক, শুভমিতা হালদার, বৃষ্টি ধীবর সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। প্রথম গল্প মানে আলো আমার আলো থেকে প্রশ্ন: যে মাসির বাড়িতে গিয়ে প্রথম অভিষেক উঠেছিল বোলপুরে, সেই মাসির নাম কি? আর দ্বিতীয় গল্প মানে তুই, আমি আর খোলা আসমান থেকে প্রশ্ন: এই গল্পে চন্দ্রিমা কোন সাবজেক্টের ছাত্রী ছিল? যদি গল্প দুটোই মন দিয়ে শোনা হয় তাহলে কিন্তু দুটো প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নাও আর দিয়ে ফেলো সঠিক উত্তর, দুটোই কিন্তু একসঙ্গে।
প্রথম 3 জন সঠিক উত্তরদাতা জিতে যাবে আমাদের তরফ থেকে কোনো না কোনো সারপ্রাইজ গিফট তোমাদের অ্যাড্রেসে পৌঁছে দেব। তাই তোমরা যারা জিতে গেছো এর আগে বা যারা পরবর্তীতে জিতে যাবে পুরস্কার, তারা কিন্তু তোমাদের অ্যাড্রেসটা আমাদের মেইল আইডিতে পাঠিয়ে দিতে ভুলো না। চলো আজ তাহলে বিদায় নেওয়ার পালা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই চ্যানেলে আগামী শনিবার রাত্রি 9:30। তবে তার আগে আগামী মঙ্গলবার দুপুর 3:30 ভালোবাসার মরশুমে, আর শুক্রবার সন্ধে 8টায় ভালোবাসার মরশুমে আরও 2টো ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো সকলে। ভালোবাসার মরশুমের পাশাপাশি গল্পের মরশুমকেও সঙ্গে রাখতে ভুলো না।